আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদিয়া ইসলাম প্রমি, ইয়োর হোস্ট ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস। দেখতেই পাচ্ছি আজকের পার্টিকুলার টপিকটা খুবই ইন্টারেস্টিং, খুবই টেকনিক্যাল অ্যান্ড ইনফরমেটিভ এট দ্য সেম টাইম। আমরা আজকে জানবো কোডিং স্ট্যান্ডার্ড সম্পর্কে। সো আপনি যেই ল্যাঙ্গুয়েজেই কোডিং প্র্যাকটিস করেন না কেন, কোডিং স্ট্যান্ডার্ড খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এটা পিএইচপি হোক কিংবা লারাভেল ফ্রেমওয়ার্ক যেটাই হোক না কেন, এই কোডিং স্ট্যান্ডার্ড গুলো মেনটেন করা অনেক বেশি জরুরি। তো এই জরুরি বিষয়টা নিয়েই কিন্তু আজকের আমাদের টপিকটা কোডিং স্ট্যান্ডার্ড ওয়াই ইটস ইম্পর্টেন্ট। এই ব্যাপারে বিস্তারিতভাবে কি আমি আলোচনা করব? অবশ্যই না। আজকে উই হ্যাভ আওয়ার স্পেশাল গেস্ট উইথ আস, হাসিন হায়দার, the man who needs no introduction. He is the CTO of Happy Monster and founder of Learn with Hasin Haidar. So, assalamu হ্যালো alaikum ভাইয়া, কেমন প্রমি, আছেন? কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। হ্যালো খুব এভরিওয়ান, ভালো আছি ভাইয়া। আসসালামু আলাইকুম। সবাই আপনারা কেমন আছেন? জি, আজকে ওয়ালাইকুম আমি খুবই আসসালাম। এক্সাইটেড এরকম একটা টেকনিক্যাল টপিক নিয়ে সবার সামনে কথা বলার একটা চান্স পেয়ে। থ্যাঙ্কস। অফ কোর্স ভাইয়া। অ্যান্ড টু স্টার্ট অফ, আমি কিন্তু এই কোডিং স্ট্যান্ডার্ড সম্পর্কে কিচ্ছু জানি না, একেবারে কিছু জানি না। আপনি আমাকে কোনো কোয়েশ্চেন করলে আমি ফেসে যাব। সো দিস উইল বি লাইক আ কনভারসেশন। আমরা অনেক ইনফরমেটিভ ভাবে, ইটস লাইক আপনি আমাকে শেখাচ্ছেন। এভাবে আমরা শুরু দ্যাট করি। উইল বি ফান। কারণ তাহলে আমি বুঝতে পারবো আপনি যদি জিনিসটা বোঝেন তাহলে অডিয়েন্সও জিনিসটা বুঝতে পারছে। অবশ্যই ফ্যান্টাস্টিক। তো আমরা তো অবশ্যই যেটা বললাম যে আজকের অনেকগুলো পার্টিকুলার কমেন্টস আমরা পাবো। সো অডিয়েন্স যারা আছেন তারা কিন্তু খুব জলদি হাসিন ভাইকে আপনারা যেই ডিফারেন্ট টাইপস অফ কমেন্টসই করেন না কেন রিলেটেড টু আওয়ার টপিক, পিএইচপি রিলেটেড আমাদের যা যা ডিফারেন্ট টপিকস গুলো আছে তার সবকিছু নিয়ে কিন্তু কমেন্ট করতে শুরু করে দিবেন। আচ্ছা, উইদাউট এনি ফার্দার ইডু, আমার প্রথম যেই প্রশ্নটাই সেটা হচ্ছে একটু এআই রিলেটেড। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে এআই এর যুগে এই সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোডিং স্ট্যান্ডার্ডটা কেন এতটা জরুরি? আসলে কোডিং স্ট্যান্ডার্ড এমন একটা জিনিস যে এটার সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা হাউ ডাম্ব সামন ইজ বা অন্য কোনো কিছু এটার আসলে কোনো রিলেশন নাই। কোডিং স্ট্যান্ডার্ড এমন একটা জিনিস যে আপনাকে ভালোভাবে টিকে থাকতে হলে এই ইন্ডাস্ট্রিতে টিমের সাথে কাজ করতে গেলে অন্যদের সাথে যদি কাজ করতে চান ঠিক মতো প্রোডাক্টিভলি কাজ করতে চান তাহলে আপনাকে মেনটেন করতেই হবে। তবে টেকনিক্যাল ডিটেইলে আসার আগে আমি একটা ইন্টারেস্টিং স্টোরি দিয়ে শেয়ার করি। তো আমার যখন একদম ক্যারিয়ারের শুরু, তো আমি একদিন আমার টিম লিডের সাথে কথা বলছিলাম, ফরেনার একজন। তো আমি খেয়াল করি নাই আমার ক্যাপস লক অন ছিল। তো আমি টাইপ করার সময় সব ক্যাপিটাল লেটার হয়ে যায় গিয়েছে একটা সেন্টেন্সে। তো হঠাৎ করে কনভারসেশনের মধ্যে সে আমাকে জিজ্ঞেস করছে, হাসিন, আর ইউ হ্যাভিং এ ব্যাড ডে? তো এনিথিং রং? আমি বলছি না তো, এভরিথিংস নর্মাল, এভরিথিংস ফাইন, জাস্ট অ্যাজ ইউজুয়াল। কেন বলো তো? বলো যে না, ইউ আর কন্টিনিউসলি শাউটিং ফর লাস্ট 10 মিনিটস, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই। তো আমি খুব অবাক, আরে আরে আমি তো আই এম নট শাউটিং, আই এম টোটালি নর্মাল। আমি শুধু ক্যাপিটাল বড় হাতের অক্ষর হয়ে গেছে, এটা আমার মাথার মধ্যেই আসে নাই যে এটা সে নোটিশ করছে। তো তখন সে বলতেছে যে হাসিন, এই যে তুমি ক্যাপিটালে লিখতেছো এর মানে হচ্ছে ইউ আর শাউটিং, ইউ আর অ্যাংরি। তো তখন আমি বুঝতে পারলাম, ওহো, আমার তো ক্যাপস লক অন আছে। তো কোডিং স্ট্যান্ডার্ড ব্যাপারটা হচ্ছে এক্স্যাক্টলি এইরকম। আবার দেখেন, আপনি যদি ডাইনিংয়ে যান, কারোর সাথে খেতে গেছেন রেস্টুরেন্টে, মনে করেন টেবিলের মধ্যে বসে হাপুস হুপুস চপ চপ শব্দ করে খাচ্ছেন, সবাই আপনার ইয়াক এহ, এ কোনো খাওয়ার সিস্টেমই জানে না। ঠিক একটু আগে যেরকম আমি লেখার আমাকে আমার টিম লিড ধরছিল যে আমি অ্যাংরি। তো কোডিং স্ট্যান্ডার্ডের ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি কিভাবে কোড লিখতেছেন, এটা হচ্ছে কোড লেখার একটা ভদ্রতা, কোড লেখার একটা কার্টেসি, ওই ডাইনিং এটিকেটের মতো, চ্যাটিং এটিকেটের মতো। আপনি কত ভদ্রভাবে, ভদ্র ভাষায় কত সুন্দর করে কোড লিখবেন। সো যত ভালোভাবে কোড লিখবেন, মানুষজন এসে আহ করবে, ওই যে সুন্দর পারফিউমের গন্ধ পেলে সবাই যেরকম বলে যে ওয়াও কি দারুণ, ঠিক ওরকম কোড দেখলেও তখন আপনার মনে হবে যে ওয়াও, এই ডেভেলপার এত সুন্দর করে কোড লেখে। সো লেটস কিপ দ্য ফান অ্যাপার্ট। এর বাইরে কোডিং স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে যে আপনাকে কিছু স্ট্যান্ডার্ড গাইডলাইন ফলো করে কোড লিখতে হবে। এখানে স্ট্যান্ডার্ড যে আছে না, এই স্ট্যান্ডার্ড শব্দটাও হচ্ছে আবার মানে আপেক্ষিক। এক একজনের জন্য স্ট্যান্ডার্ড এক এক রকম। আপনি ধরেন কোম্পানি এতে জয়েন করছেন, তাদের এক রকমের স্ট্যান্ডার্ড আছে, কোম্পানি বিতে জয়েন করছেন, তাদের এক রকমের স্ট্যান্ডার্ড আছে। আবার মনে করেন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, ইউজ করতেছেন পিএইচপির একটা স্ট্যান্ডার্ড, জাভাস্ক্রিপ্টের এক রকমের স্ট্যান্ডার্ড। সো সবাই নিজের নিজের মতো করে স্ট্যান্ডার্ড ডিফাইন করে নিছে। এই যে একটু আগে আপনি বললেন যে লারাভেল এর কথা বা ওয়ার্ড প্রেসের কথা, লারাভেলের এক রকমের স্ট্যান্ডার্ড আছে, যদিও এটা পিএইচপির মধ্যে আছে। আবার ওয়ার্ড প্রেসের এক রকমের স্ট্যান্ডার্ড আছে। সো এই স্ট্যান্ডার্ড ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আমরা যদি স্ট্যান্ডার্ড ফলো করে লিখি তাহলে
আমাদের কোড অনেক বেশি এফিশিয়েন্ট হবে, আমাদের যে টেকনিক্যাল ডেট আছে, এই যে কোড লিখছি এটার ফলে পরবর্তীতে যে কোনো ঝামেলা হবে না, বা আমাদের টিমে যে অন্য মেম্বাররা জয়েন করবে তারাও অনেক এনজয়েবলভাবে, তারাও একটা স্ট্রাকচার্ড ওয়েতে কোডটা লিখতে পারবে, কেউ কারোর সাথে ঝামেলায় পড়বে না, তুমি এরকম করে লিখতেছো আমি এরকম করে লিখতেছি। সো পুরো ব্যাপারটার সাথে আসলে এআই এর কোনো রকমের কোনো আসলে রিলেশন নাই। কোডিং স্ট্যান্ডার্ড মনে করেন 2000 সালেও যেরকম জরুরি ছিল তখনও মানুষ ফলো করতো, এখনও সেমভাবে ফলো করে। এটা হচ্ছে Of আপনাকে course. ভালো কোড লেখার জন্য ফলো করতে হবে, স্ট্রিক্ট রুলস এই টাইপের একটা জিনিস। তো এই স্ট্রিক্ট রুলস সম্পর্কে আমরা অবশ্যই আরো ডিটেইলসে জানবো, এবং কিছুক্ষণ আপনি রাইট। আগে আপনি যেভাবে করে বললেন যে ভালো একটা পারফিউমের গন্ধ শুনলে বা এরকম কোনো কিছু, এই যাবতীয় এক্সাম্পলস দিয়ে যে বললেন, টু স্টার্ট অফ মোস্ট ডেফিনেটলি আমরা কমেন্ট সেকশনে দেখতে পাচ্ছি উই আর গেটিং আ লট অফ কমেন্টস হাসিন ভাইকে নিয়ে, এন্ড আমারও মনে হচ্ছে আপনার কথাগুলো শুনেও মনে হচ্ছে যেন ওয়াও দিস ইজ হাসিন ভাই, আমরা তার কথাগুলোই শুনছি। সো দিস ইজ অ্যামেজিং, উই আর ভেরি থ্রিলড টু হ্যাভ ইউ হিয়ার ভাই। এন্ড আমরা কিছু কমেন্টস একটু নিয়ে নেই, আমরা বেশ কিছু প্রশ্ন পাচ্ছি, সো একটা একটা করে একটু কমেন্ট নিয়ে নেই। যেমন আপনারা আমরা একদম এখানে কোনো স্ট্যান্ডার্ডের, আমি একটু বলে নিই প্রমি, আপনারা কোনো রকম প্লিজ কোনো প্লিজ স্ট্যান্ডার্ডের ভয় না পেয়ে মন খুলে প্রাণ খুলে কমেন্ট করে ফেলেন, কমেন্টের জন্য কোনো রকম কোনো স্ট্যান্ডার্ডের দরকার নেই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। সো ফার্স্ট আমি একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি, হোয়াট আর ইউর থটস অন রিমোট ওয়ার্ক and its future on the and its impact on the future of a PHP web developer's career and workplace? So remote work এর ব্যাপারে আপনি কি কি চিন্তা করছেন, এবং PHP ওয়েব ডেভেলপারের ক্যারিয়ার সম্পর্কে যে ভবিষ্যতে কি কি তারা করতে পারে এই রিলেটেড আপনার কি কি থটস? থ্যাঙ্কস ফর দ্য কোশ্চেন। দেখেন, আমি যদি আমার ক্যারিয়ারের কথা চিন্তা করি, আমি স্টার্ট করেছি হচ্ছে 2001 সালে পিএইচপি শেখা। এখনও পিএইচপি ধরেন 2024, 23 বছর হয়ে গেছে, আমি স্টিল ওয়ার্কিং উইথ পিএইচপি অ্যান্ড রিলেভেন্ট টুলস। তো তখনও মানুষ পিএইচপিকে একটু নাক সিটকানোর ভঙ্গিতে দেখতো যে পিএইচপি, তখনকার দিনে জাভা ডেভেলপাররা ছিল খুব এলিট, এখনও জাভা ডেভেলপাররা অনেক এলিট। তারা প্লাস অন্যরা ভাই মনে করে যে পিএইচপি কোনো ল্যাঙ্গুয়েজ হইলো, পিএইচপি তো ডেড, পিএইচপি 2 দিন পরে কোনো খাওয়া নাই। কিন্তু দেখেন, পিএইচপি তৈরি হয়েছে কিন্তু কিসের জন্য? ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য বা ওয়েব ডেভেলপমেন্টের জন্য। সেই কাজে, সেই পারপাসে পিএইচপি কিন্তু এখনও স্টিল একদম ইনক্লাইনভাবে চলতেই আছে, এর কিন্তু কোনো ডাউনফল নাই। হ্যাঁ, তো মজার ব্যাপার হচ্ছে পিএইচপি মানে ওয়ার্ল্ডে যত ওয়েব অ্যাপ্লিকেশনস আছে বা ওয়েবসাইট আছে, অলমোস্ট 70%-এর বেশি পিএইচপিতেই কিন্তু তৈরি। সো যেই পারপাসে পিএইচপি ডেভেলপ করা হয়েছে, এই পারপাসে পিএইচপির ধারে কাছে কেউ নাই। এখন আপনি যে পয়েন্টটা বললেন যে রিমোট ওয়ার্ক এবং ইটস ইম্প্যাক্ট অন ফিউচার অফ এ পিএইচপি, রিমোট ওয়ার্ক বলেন, লোকাল ওয়ার্ক বলেন, সব কিছুতেই পিএইচপির চাহিদা আছে, পিএইচপির চাহিদা কিন্তু কমেনি। কিন্তু এখন টিকে থাকতে গেলে আপনাকে ফুল স্ট্যাক ডেভেলপার হওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট। কেন আমি বলতেছি, শুধু পিএইচপির সাথে, শুধু পিএইচপি যখন শিখবেন তখন আপনার কাজের স্কোপ অনেক কম, কিন্তু এর পাশাপাশি যদি আপনি ফ্রন্ট এন্ডের কিছু জানেন, জাভাস্ক্রিপ্টের কিছু টুলস জানেন, ব্যাক এন্ডের সাথে পিএইচপি প্লাস আপনি যদি ডেটাবেস রিলেটেড কাজ কারবার জানেন, তাহলে আপনি আপনার কাজের স্কোপটা, যেই কাজটা জায়গায় আপনি ছোট্ট একটা মানে সার্কেলের মধ্যে আবদ্ধ ছিলেন, তার চেয়ে আপনার কাজের স্কোপটা অনেক বড় হয়ে গেল। সো ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে যদি নিজেকে এস্টাবলিশ করতে পারেন, তাহলে আমি বলবো যে রিমোট জবের ক্ষেত্রেও আপনার অপরচুনিটি অনেক বেশি হয়ে যাবে, আপনি অনেক ভালো ভালো অপরচুনিটি এক্সপ্লোর করতে পারবেন। সো মানে পিএইচপির যেই পারপাসে তৈরি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, এটার ফিউচার যেরকম আগেও ছিল এখনও ওরকমই আছে, এবং দিন দিন আস্তে আস্তে শাইনি করছে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবং রিমোট জবের অনেক ভালো ভালো অপরচুনিটি এখন আসছে। আপনি লিঙ্কডইন বা অন্যান্য রিমোট সাইটগুলোতে, রিমোট যেসব ওয়ার্কারদের সাইট আছে, রিমোট জবের সাইটগুলোতে গেলেই দেখতে পারবেন পিএইচপি, ওয়ার্ডপ্রেস, লারাভেল, এগুলো সিম্ফনি, এগুলোর উপর জবের কোনো অভাব নেই। মোস্ট ডেফিনেটলি। এবং ভাই জাস্ট টু অ্যাড উইথ দিস, আমরা এখন রাইট নাও এরকম একটা স্টেজে এসেছি, আমি দেখি যে যেগুলো টেকনিক্যাল জব বলেন বা নন টেকনিক্যাল জবস এর ক্ষেত্রে আমরা দেখি রিমোট জব জিনিসগুলো অনেক বেশি অ্যাভেলেবল। আগে একটা টাইমে আমরা চিন্তাই করতে পারতাম না যে আমি ঘরে বসে আর্ন করব, এবং ডুইং সো আমি একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করছি এন্ড আই এম আর্নিং 6 ডিজিট 7 ডিজিট এরকম কিছু। সো রাইট নাও এই জিনিসটা আরো অনেক বেশি, আমি বলবো যে আরো অ্যাট্রাকটিভ একটা কিছু, যে কেউ ফিজিক্যাল জবের অবশ্যই। থেকেও তারা রিমোট জব করতেই বেশি ইন্টারেস্ট ফিল করছে। রাইট, কারণ স্যালারি ভালো, আপনি ভালো একটা টিমের সাথে কাজ করতে পারতেছেন, আপনার ওয়ার্ক টাইম হচ্ছে অনেক ফ্লেক্সিবল,
সব অফ দিক দিয়ে কোর্স। রিমোট জবের অবশ্য সব কিছুরই একটা ট্রেড অফ আছে। রিমোট জবের সুবিধাও যেরকম আছে, রিমোট জবের আবার ডিসঅ্যাডভান্টেজও আছে। আপনি সারাদিন ঘরে বসে কাজ করতেছেন, দেখা যাচ্ছে ওয়ার্কআউট হচ্ছে না, এমন একটা অড টাইমে কাজ করতেছেন, আপনার স্লিপ সাইকেল চেঞ্জ হয়ে যাচ্ছে, বাসার মানুষের সাথে দেখা হচ্ছে না, এরকম ছোটখাটো কিছু অসুবিধাও আছে। এই যে যেমন আমি এখন রাত 9টা 10টার টাইমে এসে ক্লাস নিচ্ছি, রাইট। এরকম। থ্যাংক ইউ এক্স্যাক্টলি। সো মাচ। ভাই, আমরা তাহলে আরেকটা কমেন্ট নিয়ে নিচ্ছি। ইফ আই হুম এম হুম, টু প্লিজ। স্টার্ট অ্যাপ অর সফটওয়্যার ডেভেলপমেন্ট, উইল পিএইচপি হেল্প? অ্যান্ড ডু আই অলওয়েজ নিড টু ফলো কোডিং স্ট্যান্ডার্ডস? যদি নতুন একটা অ্যাপ বা সফটওয়্যার ডেভেলপমেন্ট করি, তাহলে পিএইচপি কি আসলে আমাদেরকে হেল্প করতে পারবে? অ্যাপের ক্ষেত্রে যদি আপনি ওয়েব অ্যাপ্লিকেশনের কথা বলেন, তাহলে অবশ্যই পিএইচপি হেল্প করতে পারবে, বা পিএইচপি একা এই ক্ষেত্রে সাফিসিয়েন্ট না। ওই যে একটু আগে বললাম যে পিএইচপির সাথে যদি আপনি শুধু এপিআই ডেভেলপমেন্টের কথা ভাবেন, তাহলে পিএইচপি দিয়ে আপনি সমস্ত কিছু করতে পারবেন। এপিআইটা ডেভেলপ করে রাখলেন, ফ্রন্ট এন্ডে ধরেন মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার টিম ফ্লাটার ইউজ করলো, তারপর ফ্রন্ট এন্ড টিম হয়তো জাভাস্ক্রিপ্ট ইউজ করলো, অথবা নর্মাল একদম মনোলিথিক একটা অ্যাপ্লিকেশন তৈরি করলেন। তো পিএইচপি সব কিছুতে আছে। পিএইচপি ব্যাকএন্ডে আছে। পিএইচপি কি হ্যান্ডেল করতেছে? পিএইচপি আপনার রিকোয়েস্ট হ্যান্ডেল করতেছে, পিএইচপি বিজনেস লজিক হ্যান্ডেল করতেছে, পিএইচপি ডেটা ম্যানেজ করতেছে। সো ডেফিনেটলি পিএইচপি ক্যান হেল্প। কোথায়? এপিআই ডেভেলপমেন্টে, অথবা একটা মনোলিথিক আর্কিটেকচারের ফুল ব্যাকএন্ডে পিএইচপি হেল্প করতে পারবে। এখন কোডিং স্ট্যান্ডার্ড আপনাকে ফলো করতে হবে কিনা, এটার সাথে আসলে পিএইচপি বা অন্য কোনো কিছুর কোনো রিলেশন নেই। আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজই ইউজ করেন না কেন, যে কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করেন না কেন, কোডিং স্ট্যান্ডার্ড ফলো করাটা মাস্ট। কেন? যাতে আপনি ভালোভাবে কোড লিখতে পারেন, যেন আপনার কোড মেইনটেইনেবল হয়, যেন লং টার্মে আপনার কোডের মধ্যে টেকনিক্যাল ডেপথ তৈরি না হয়, যে অনেক এরর আসলো, ডিবাগ করতে অনেক বেশি টাইম লাগতেছে, একটা ফিচার অ্যাড করতে অনেক বেশি টাইম লাগতেছে, কারণ আপনি কোডিং স্ট্যান্ডার্ড ফলো করেন নাই। সো এইসব জিনিস যদি আপনি অ্যাভয়েড করতে চান, শুরু থেকেই আপনাকে কোডিং স্ট্যান্ডার্ডটা মেনটেন করা উচিত। ওকে ভাই, সো আমরা বুঝতেই পারলাম যে কোডিং স্ট্যান্ডার্ড হচ্ছে এমনই কিছু একটা, শুরু থেকে শেষ অবধি রুলস এন্ড রেগুলেশনস গুলো প্রপারলি ফলো করে সেভাবে করে আমাদের যাওয়া উচিত। ওকে, সো ট্রু, ট্রু। আমাদের যেহেতু স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছি, সো এখন হুম হুম। একটু আমরা আসি যে লেটস সে কোনো একটা কনসিস্টেন্ট স্ট্যান্ডার্ড না থাকা কোড নিয়ে কাজ করার সময় কোন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি বেশি হতে হয়, আর এই চ্যালেঞ্জ ফেস করার জন্য ঠিক কোন কোন স্টেপ নেওয়াটা এফেক্টিভ? আচ্ছা, কোডিং স্ট্যান্ডার্ড অনেকটা হচ্ছে আপনার যে ব্র্যান্ড গাইডলাইনের উপর। আপনি যখন একটা বিজনেস ডেভেলপ করবেন, তখন দেখবেন আপনি যদি লোগো ডিজাইন করেন, ব্র্যান্ড বা একটা কোম্পানি তারা কিন্তু বলে দেয় যে আমার লোগোতে এই এই কালারটা থাকতে হবে। ওকে? বা আমি যদি একটা ফন্ট ইউজ করি, হেডলাইন ইউজ করি, তাহলে আমার ফন্ট অবশ্যই এটা হতে হবে। আমার ফন্টের সাইজ হতে হবে হয়তো 20 পয়েন্ট, আমার ফন্টের সাইজ হতে হয়তো বা 18 পয়েন্ট। তুমি অনলি এই ফন্টটাই ইউজ করতে পারবা। এই যে একটা গাইডলাইন, আমি খুব সিম্পল ভাষায় বললাম, ব্র্যান্ড গাইডলাইনটা আমরা সবাই বুঝি, যে এই কালার ইউজ করতে হবে, এই ফন্ট ইউজ করতে হবে, এই সাইজ ইউজ করতে হবে, এরকমভাবে লিখতে হবে। তো কোডিং স্ট্যান্ডার্ড ব্যাপারটা হচ্ছে ইনভিজিবল, কিন্তু কোডিং স্ট্যান্ডার্ড হচ্ছে একটা সেট অফ রুলস, ঠিক আছে, যে আমাকে এই এই কাজগুলো করতে হবে। এখন এই এই কাজ আসলে কি? এই কাজের মধ্যে অনেক রকমের ছোটোখাটো পয়েন্ট আছে, যেমন হচ্ছে আপনাকে নেমিং কনভেনশন, আপনি যখন ভ্যারিয়েবল লিখবেন, ফাংশন লিখবেন, ক্লাস লিখবেন, ক্লাসের নাম, তারপরে ধরেন কনস্ট্যান্ট লিখবেন, এগুলো কোন স্ট্যান্ডার্ডে লিখবেন, কোন স্টাইলে লিখবেন, ঠিক আছে? তো দেখেন, একজন যদি একটা স্টাইলে লেখে, মনে করেন একজন সবগুলো লিখে যাচ্ছে ক্যাপিটাল লেটারে, একজন সবগুলো লিখে যাচ্ছে স্মল লেটারে, একজন যা ইচ্ছা তাই মাথার মধ্যে আসলো এরকম করে লিখে গেল, তখন আপনি যদি ওই কোডটা দেখেন, আপনার সবচেয়ে প্রথমে যে প্রবলেমটা আপনি ফেস করবেন সেটা হচ্ছে রিডেবিলিটি। আপনার কোডটা পড়তে অসুবিধা হবে। আপনি হঠাৎ করে মনে হবে, আরে এখানে অনেকজন মানুষ একটা খিচুড়ি পাকায় কাজ করছে, আমি কোনোটার সাথে কোনো মিল পাচ্ছি না। আপনার মনে করেন, আপনি যদি একটা এমএস ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন করেন, দেখেন যে একটা লাইন শুরু হয়েছে একদম শুরু থেকে, আরেকটা লাইন শুরু হয়েছে একদম অর্ধেক থেকে, একটা লাইনের কোনো ইন্ডেন্ট নাই, আরেকটা লাইনের মনে করেন ইন্ডেন্ট হচ্ছে 10 স্পেসিং আছে। কি বিশ্রী লাগবে জিনিসটা। কিছু কিছু লাইন অযথাই বোল্ড করা, কিছু কিছু জায়গায় অযথাই হেডলাইন ইউজ করা, আপনার দেখলেই মনটা খারাপ হয়ে যায়, আপনার দেখলেই একটা বিরক্তি চলে আসবে যে এটা কী ধরনের ফন্ট, এটা কী ধরনের ডকুমেন্ট। কোডের ব্যাপারেও ঠিক এই রকম। সো রিডেবিলিটি ইজ নাম্বার ওয়ান পয়েন্ট।
ইন কোডিং, যদি আপনি কোডিং স্ট্যান্ডার্ড মেনটেন না করেন। আচ্ছা, এবং রিডেবিলিটি যদি না থাকে তাহলে কি হবে, যখন টিম মেম্বাররা একজন আরেকজনের সাথে কোলাবোরেট করবে তখনও কিন্তু তারা মানে এনজয়েবল একটা ওয়েতে, যে প্রোডাক্টিভ একটা ওয়েতে কোলাবোরেট করতে পারবে না। কারণ আমি কোড লিখি একটা স্টাইলে, আপনি কোড লিখতেছেন আরেক রকমের স্টাইলে, জাস্ট বললাম যে ক্যাপস লক অন করে, আমি তো ওইভাবে কোড লিখতে পারবো না। কিন্তু দেখা যাচ্ছে আপনার জন্য আমাকে হয়তো আমি ওরকম কোড লিখতে বাধ্য হচ্ছি। ঠিক আছে, সো কোলাবোরেশন অনেক বেশি পেইনফুল হয়ে যাবে। আপনি যদি কোডিং স্ট্যান্ডার্ড ফলো না করেন, সেটা যে কোনো ল্যাঙ্গুয়েজেরই হোক বা যে কোনো ফ্রেমওয়ার্কেরই হোক, অনেক রকমের বাগ অ্যারাইজ করতে পারে, সিকিউরিটি রিলেটেড বাগও অ্যারাইজ করতে পারে। আহ, তারপরে ধরেন এররও অনেক কিছু আসতে পারে। কোডিং স্ট্যান্ডার্ড মানে কিন্তু শুধুমাত্র যে আমি লিখতেছি, লেখার স্টাইল, এটা কিন্তু না। আপনি কোন টুলস ইউজ করবেন, তারপরে ধরেন আপনি যদি একটা কোড লেখেন সিকিউরিটির ক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো খেয়াল রাখবেন। যেমন ফর এক্সাম্পল, একটা ছোট্ট এক্সাম্পল মানে উদাহরণ দিই, ওয়ার্ড প্রেস, আপনার নাম শুনেছেন, ওয়ার্ড প্রেস যদি ইউজ করেন, ওয়ার্ড প্রেসে বলা হয় যে প্রতিটা আউটপুট, যে কোনো জিনিস আপনি যদি স্ক্রিনে দেখাইতে চান, আউটপুট দিতে চান, অবশ্যই সেটাকে আগে এসকেপ করে নিতে হবে। এসকেপ করা মানে হচ্ছে ওখান থেকে ম্যালিশিয়াস কিওয়ার্ড বা ম্যালিশিয়াস স্ট্রিং বা ম্যালিশিয়াস অক্ষরগুলো, লেটারগুলো ফালাই দিতে হবে। এটাকে বলা হয় এসকেপিং। এটা যদি না করেন কি হতে পারে, জাভাস্ক্রিপ্ট, ম্যালিশিয়াস জাভাস্ক্রিপ্ট ইনজেক্ট হইতে পারে। তাহলে সেটা দিয়ে সেশন হাইজ্যাক হতে পারে, বা মানে স্ক্রিপ্ট ইনজেকশন হতে পারে, এক্সএসএস যেটাকে বলে, ক্রস সাইট স্ক্রিপ্টিং। তো এইগুলো প্রিভেন্ট করার জন্য একটা ভালো টিম গাইডলাইন লিখে রাখে। ওয়ার্ডপ্রেসে বলা আছে, ওই যে একটু এক্সাম্পল যেটা দিলাম, যে আপনি কোড আউটপুট দেওয়ার আগে অবশ্যই এসকেপ করে নেবেন। এটা হচ্ছে একটা কোডিং গাইডলাইন, এটা হচ্ছে ওদের একটা কোডিং স্ট্যান্ডার্ড। আমরা যখনই কোডিং স্ট্যান্ডার্ডের কথা বলি তখনই শুধু আমরা মনে হয় যে নেমিং কনভেনশন হলেই বোধহয় আমি যদি নেমিং কনভেনশনটা ঠিক রাখি তাহলেই বোধহয় আমার কোড স্ট্যান্ডার্ড হয়ে গেল। ব্যাপারটা ঠিক এরকম না। সব দিক দিয়ে খেয়াল রেখে কোড করাটাই হচ্ছে কোডিং স্ট্যান্ডার্ড। সো ফলো না করলে রিডেবিলিটির একটা বড় ইস্যু হয়ে যাবে, কোলাবোরেশন একটা বড় ইস্যু, ওই যে টিম মেম্বাররা একজন আরেকজনের সাথে মন খুলে কাজ করতে পারবে না। আরেকটা বড় ইস্যু হচ্ছে মেইনটেইনেবিলিটি। এটা যত বড় হবে আপনার প্রজেক্ট, তত আস্তে আস্তে বাগ আসবে, তত আপনার নতুন ফিচার অ্যাড করতে যে আপনি প্রবলেম পাবেন। একটা ওই জায়গায়, এটা ওই জায়গায়, কোনোটা গুছানো নাই, একটা ফাইলের নাম বড় হাতের, একটা ফাইলের নাম ছোট হাতের, একটা ফাইল রাখা আছে ওইখানে, একটা ফাইল রাখা আছে এখানে, আপনার খুঁজে পেতে অসুবিধা, সব কিছু মনে হয় মিলা একটা জগা খিচুড়ি অবস্থায়। জগা খিচুড়ি অবস্থায় কারো কাজ করতে ভালো লাগে না, সো ইউ উইল লুজ ইউর মোটিভেশন। এটাও একটা বড় প্রবলেম। তো এইগুলাই আসলে কোডিং স্ট্যান্ডার্ড ফলো না করার রেজাল্ট, আফটার ম্যাথ। অফকোর্স আমরা কিন্তু এরকম কিছু কমেন্টও পাচ্ছি, যেমন হোয়াট আর কোডিং স্ট্যান্ডার্ডস এন্ড ওয়াই ডু দে ম্যাটার ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, তা নিয়ে আমরা শুরুতে রিকোয়েস্টে ডিসক্রাইব করেছি। হাউ ডু কোডিং স্ট্যান্ডার্ডস কন্ট্রিবিউট টু দ্য রিডেবিলিটি এন্ড মেইনটেনেবিলিটি অফ কোড, তা নিয়ে আমরা মাত্র জাস্ট কথা বললাম। সো আপনারা আমাদের কথায় কথায় কিন্তু আমরা অনেকগুলো কমেন্টস এর অ্যানসারও দিয়ে ফেলছি এট দ্য সেম টাইম। হাউ ডু কোডিং স্ট্যান্ডার্ডস হেল্প মিটিগেট টেকনিক্যাল ডেট এন্ড রিডিউস লং টার্ম মেইনটেনেন্স কস্ট? কোডিং স্ট্যান্ডার্ড দিয়ে কি লং টার্ম মেইনটেনেন্স কস্টও আমাদের অনেকটুকু কমে যায়? এটা নিয়ে আপনার কি মনে হয়? হ্যাঁ, কারণ কোডিং স্ট্যান্ডার্ড যখন আপনি ফলো করছেন তখন টেকনিক্যাল ডেট, আসলে টেকনিক্যাল ডেট জিনিসটা আসলে কি জিনিস, টেকনিক্যাল ডেট আসলে জিনিসটা বোঝাও দরকার। ফিনান্সিয়াল ডেট যেরকম জিনিস, টেকনিক্যাল ডেট ব্যাপারটাও ঠিক ওরকম। আপনি মনে করেন কুইকলি একটা সফটওয়্যার রিলিজ দেওয়ার জন্য যেভাবে ইচ্ছা কোড লিখে ফেললেন। ভালো কোড লিখতে গেলে ভাই টাইম দরকার, ঠিক আছে? অনেক কোম্পানির হাতে এরকম টাইম নেই, অনেক টিমের হাতে টাইম নেই। আপনি যদি একজন ইনএফিশিয়েন্ট ডেভেলপার হন, দেখবেন যে একটা ছোট কোড লিখতে যাও আপনার অনেক টাইম লেগে যাচ্ছে। সো পরবর্তীতে আপনি কী করবেন, আপনি তাড়াহুড়া করে যে কোনো রকমের কোয়ালিটির দিকে আর খেয়াল না করে যেরকম একটা কোড লিখে আমার কাজ হলেই হলো, ভাই আমি ছেড়ে দিই, আমার কাজ হলেই হলো, এইভাবে যখন আপনি কোড লিখে প্রোডাক্টটা ছেড়ে দেবেন, যখন লো কোয়ালিটির কোড যাবে প্রজেক্টের মধ্যে, কোয়ালিটি মেনটেন করবে না, তখন যেই জিনিসটা তৈরি হবে, এর ফলে যেই ঝামেলাগুলো তৈরি হবে, সেইটা হইতেছে টেকনিক্যাল ডেট। ওকে, তার মধ্যে এক নম্বর আমরা কয়েকটা টেকনিক্যাল ডেটের কথা অলরেডি বলে দিয়েছি, যেমন রিডেবিলিটি, মেইনটেইনেবিলিটি, তারপর যখন তখন এরর আসবে। সো এইগুলো এগুলো আসলে অ্যাভয়েড করার একটা মেইন উপায় হচ্ছে আপনি যখন স্ট্যান্ডার্ড ফলো করতেছেন। তো স্ট্যান্ডার্ডের ডকুমেন্টেশনটা আপনি কোথায় পাবেন? আপনি যেই ফ্রেমওয়ার্কেই কাজ করেন না কেন, যেই টুলস নিয়েই কাজ করেন না, ওয়ার্ডপ্রেস, লারাভেল, আপনি দেখবেন যে ওদের ওখানে সুন্দর স্ট্যান্ডার্ড গাইডলাইন দেওয়া আছে। আপনি যদি পিএইচপি নিয়ে কাজ করেন, যেহেতু আমরা এখানে বেশি আসলে পিএইচপি নিয়ে কথা বলবো, সো পিএইচপির জন্য এরকম পিএইচপি স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন বা পিএসআর নামে
একটা ক্লিয়ার গাইডলাইন সেট করা আছে। 1 থেকে শুরু করে 12 পর্যন্ত আছে, পিএসআর 1, পিএসআর 2। টাইম টু টাইম এরা বিভিন্ন রকমের আপডেট দেয়, বিভিন্ন রকমের, হয়তো দেখা যাচ্ছে 1 মাস আগে যেটা রিলিজ দিয়েছে আজকে যে সেটা চেঞ্জ করছে, এরকম করে পিএসআর 1, পিএসআর 2, পিএসআর 3 এরকম করতে করতে পিএসআর 12 আসছে। ইউজুয়ালি মানুষজন এখন হচ্ছে পিএসআর 1, পিএসআর 2 আর পিএসআর 12 এই 3টা স্ট্যান্ডার্ড ফলো করে। সো আশা করি যে আপনার কোশ্চেনের উত্তর আপনি পেয়েছেন, যে টেকনিক্যাল ডেট এটা অ্যাভয়েড করতে গেলে কোডিং স্ট্যান্ডার্ড বা কিভাবে ভালো কোড লিখবেন এইটা ফলো করার আসলে কোনো বিকল্প নাই। অ্যাজ লং ইজ ইউর কোড স্মেলস, আপনি মনে করবেন যে না আসলে আমার প্রজেক্টটা ভালো হয়নি, এটা নিয়ে কোনো না কোনো একটা ঝামেলা ফিউচারে তৈরি হবেই। অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ ভাই এত সুন্দর করে ডিসক্রাইব করার জন্য। এবং আমরা অবশ্যই হাসিন হায়দার ভাইয়ের কাছ থেকে আরো অনেক কিছু শুনবো, জানবো ইন ডিটেলস। আপনারা যারা রাইট নাও দেখছেন, দর্শকদের উদ্দেশ্যে আমরা বলি, আমাদের হিয়ার ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স আমাদের কিন্তু সাধারণত এই লাইভ ক্লাসগুলো একদম বিগিনার লেভেল যারা থাকে, অ্যাজ ইট যারা ইউনিভার্সিটি স্টুডেন্টসরা যারা বা কলেজ লেভেলের স্টুডেন্টসরা যারা, তারা সাধারণত দেখে থাকে। সো আপনাদের অনেকেরই অনেক কোয়েশ্চেন্স আছে, অবশ্যই সেগুলো করুন। এবং বিগিনার্সদের জন্য যারা ওয়েব ডেভেলপার ইনথুজিয়াস্ট, তারা হয়তো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড ডেভেলপার হতে চান, অথবা আপনারা ফ্রিল্যান্সার হতে চান, আমরা তো রিমোট জব নিয়ে কথা বললাম। তো আপনাদের সবার জন্যই কিন্তু ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স নিয়ে এসেছে দ্য কমপ্লিট পিএইচপি কোর্স। এবং আমাদের উই আর এক্সট্রিমলি ডিলাইটেড দ্যাট হাসিন হায়দার ভাইয়া ইজ one of the instructors in this course. তার পাশাপাশি আমাদের আছে আনিস উদ্দিন আহমেদ ভাইয়া, সাইদুর রহমান সেতু ভাইয়া এন্ড ফয়সাল আহমেদ ভাইয়া। আমাদের এই যে দ্য কমপ্লিট পিএইচপি কোর্স, এখানে কিন্তু আমরা পিএইচপি ফান্ডামেন্টালস থেকে শুরু করে ওয়েব অ্যাপ্লিকেশনস এর বেসিক থেকে ডেপ্লয়মেন্ট, মডার্ন পিএইচপি বেশ কিছু টপিক, রবাস্ট সিস্টেম, অ্যাডভান্সড ওওপি এবং মডার্ন ফ্রেমওয়ার্কস, এগুলো সবকিছু নিয়ে শিখবো এবং অনেকগুলো প্রজেক্টসও জানবো। তো যদিও আমাদের টপিক থেকে একটু ভিন্নভাবে বলে ফেললাম, কিন্তু যদি একটু ছোট্ট করে হাসিন হায়দার ভাইয়ের কাছ থেকে একটু শুনতাম যে আমাদের এই এন্টায়ার কমপ্লিট পিএইচপি কোর্সটা কিভাবে সাজানো হয়েছে এবং একজন বিগিনার কিভাবে এই পার্টিকুলার কোর্স থেকে দে ক্যান বি হেল্পড উইথ দিস। তো যদি ভাইয়া বলতেন। শিওর। আমরা প্রথমে আসলে একটা জিনিস খেয়াল করেন, আমরা কোর্সটার নামই দিয়েছি হচ্ছে কি, দ্য কমপ্লিট পিএইচপি কোর্স। আমরা এই কোর্সের কারিকুলাম ডেভেলপমেন্টে, তারপরে ধরেন প্ল্যানিংয়ে কতবার যে মিটিং করছি সেটার কোনো ঠিক ঠিকানা নাই, বুঝছেন? তো তারপরে ধরেন এই যে মেন্টররা যারা আছে, প্রমি যাদের নাম বললেন, তারা কিন্তু অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে অনেক কিছু নিয়ে কাজ করছেন, অনেক দিন ধরে। এই যে আনিস আছে, সেতু আছে, ফয়সাল ভাই আছে, তারপর আমি আছি। আমার কথাই শুধু বললাম যে আমি 2001 সালে পিএইচপি দিয়ে কাজ করা শুরু করেছি, এখন 23 বছর হয়ে গেছে। এর মধ্যে আমরা এমন অনেক সিচুয়েশন ফেস করেছি, এমন অনেক ক্রিটিক্যাল প্রবলেমস সলভ করেছি, যেটা আমরা এই কোর্সে আপনাদের সাথে শেয়ার করব। এক একটা যে ক্লাস হবে, এই ক্লাসগুলোর মধ্যেই দেখবেন যে এরকম প্রবলেম আসতেছে। সো এই জিনিসটা প্রাইসলেস। এই জিনিসটার আসলে মানে শুধু প্রাইস দিয়ে মিজার করা যায় না, এই যে এক্সপিরিয়েন্স শেয়ার করার ব্যাপারটা। আমরা দ্য কমপ্লিট পিএইচপি কোর্সে শুরু থেকেই ট্রাই করেছি যেন আপনি পিএইচপির উপরে একটা স্ট্রং ফাউন্ডেশন পান, এবং সেই ফাউন্ডেশন দিয়ে আপনি, স্ট্রং ফাউন্ডেশন না হলে আপনি কিন্তু সেটার উপরে বড় বিল্ডিং তৈরি করতে পারবেন না। দুর্বল ফাউন্ডেশন হলে একতলা বিল্ডিং তৈরি হবে, স্ট্রং ফাউন্ডেশন হলে 10তলা বিল্ডিং তৈরি হবে, তারপরেও দেখা যাবে ভূমিকম্পে দাঁড়ায় আছে। ওকে, ঠিক একইভাবে আপনি যদি একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করেন পিএইচপিতে, তাহলে এটার উপর বেস করে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য যা যা জানা দরকার আমরা সেগুলোতে আস্তে আস্তে মুভ করব। আর এর পাশাপাশি এটা কিন্তু শুধু পিএইচপি কোর্স না, এটা হচ্ছে একটা ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট কোর্স। সো আমরা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এটাও ট্রাই করব। দ্য কমপ্লিট পিএইচপি কোর্সে এটা আমরা একটু না, দ্য কমপ্লিট পিএইচপি কোর্সে এটা আমরা একটু কম দেখাবো, বাট আমরা টাচ করব। আর ডেটাবেস রিলেটেড যা যা দরকার, পিএইচপি অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করার জন্য যা যা দরকার, আমরা সব কিছুতেই এখানে ফোকাস করার চেষ্টা করছি। এবং আপনি এখানে খেয়াল করলে দেখবেন বেশ ভালো ভালো প্রজেক্ট আছে, যেই প্রজেক্টগুলো আপনি পরবর্তীতে কাজে লাগাতে পারবেন, আপনার জব লাইফে আপনার কাজে লাগবে। আবার আপনি দেখবেন এমন অ্যাডভান্সড টপিকও আছে যেগুলো আসলে অন ডিমান্ড টাইপের টপিক, সবসময় হয়তো কাজে লাগে না, কিন্তু যখন কাজে লাগবে তখন আপনি কুইকলি এসে এখান থেকে রেফারেন্স নিয়ে যেতে পারবেন। আমরা চেষ্টা করেছি সব কিছু পিএইচপিতে কাজ করতে গেলে যা যা দরকার তার সব কিছু যেন একটা জায়গায় গোছানোভাবে, অর্গানাইজডভাবে আপনি পান। আর ভালো মেন্টরদের সাথে থাকার একটা বড় বেনিফিটস হচ্ছে ইউ উইল অলওয়েজ গেট আ গ্রেট অর আ গুড রোড ম্যাপ। ঠিক আছে, একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন। একসাথে আমরা
ফার্স্ট স্টেপ থেকে 10 নম্বর স্টেপে জাম্প করতে চাইলে হবে না, কিন্তু একজন ভালো মেন্টর আপনাকে গাইড করবে কিভাবে সহজে আমি 1 নম্বর স্টেপ থেকে 10 নম্বর স্টেপে যেতে পারি, ওকে, কম সময়ে ভালোভাবে সিস্টেমেটিক্যালি। তো এই আমাদের পিএইচপি কোর্সে আমরা সব কিছুই এগুলো রাখার, এইসব জিনিসপত্র রাখার চেষ্টা করেছি। সো ইট উইল বি রিয়েলি এনজয়েবল অ্যান্ড ফান। অফ কোর্স ইট উইল বি ভেরি এনজয়েবল এন্ড ফান। এবং যেভাবে করে ভাইয়া ডিসক্রাইব করলেন, মনে হচ্ছে যে আমি নিজেও যেন শেখা শুরু করে দেই পিএইচপি কোর্স। আমি পারবো না ভাইয়া, আমি তো একদম কমপ্লিট বিগিনার। তো না, একজন আপনিও কমপ্লিট ট্রাই করতে বিগিনারের পারেন ইনশাআল্লাহ। কমপ্লিট বিগিনার যে আছে তার কি আগে থেকে কোনো প্রিভিয়াস নলেজ থাকা লাগবে বিফোর জয়নিং দিস কোর্স? না, এই কোর্সের জন্য আমাদের আলাদাভাবে কোনো রকম কোনো একাডেমিক কোয়ালিফিকেশন বা ওরকম কোনো প্রি রিকুইজিট নাই। সো আপনি একদম শুরুর থেকে শুরু করতে পারবেন, এবং সেভাবেই আমরা আপনাকে আস্তে 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 করে পুশ করতে থাকবো যে ভাই ওঠেন 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 ওঠেন, উপরে ওঠেন উপরে ওঠেন, দেখবেন আপনি একসময় উপরে উঠে গেছেন। অফ কোর্স, থ্যাংক ইউ সো মাচ। এন্ড উইথ দ্যাট বিং সেড, আমি দর্শকদের উদ্দেশ্যে বলছি, কমেন্ট সেকশন যদি আপনি একটু চেক করেন তাহলে কিন্তু আপনি দেখবেন হাসিন ভাইয়ের লার্ন উইথ হাসিন হায়দার পেজ থেকেও কিন্তু আমরা এখানে কমেন্ট করে দিয়েছি যে আমাদের পিএইচপি কোর্স কারিকুলাম যদি আপনি দেখতে চান এবং এনরোল করতে চান, আপনি সেই লিংকে ক্লিক করতে পারেন। এবং এট দ্য সেম টাইম আমাদের কমপ্লিট পিএইচপি কোর্সের যেটা ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর এন্টায়ার জাস্ট ওয়েবসাইটের যে লিংকটা আছে সেটা সেখানে আছে, সেখানে আপনি ক্লিক করলে কিন্তু আমাদের কোর্স মডিউল, কি কি প্রজেক্টস করানো হবে, কয়টি ক্লাস, এবং আপনার যা যা ডিটেইলস কোশ্চেন থাকে কোর্স রিলেটেড সবকিছু এখানে অ্যানসার পেয়ে যাবেন। আচ্ছা, রনি, কামিং এখানে ব্যাক টু একটা টুডেজ ইন্টারেস্টিং টপিক। কোশ্চেন আছে, জি এই যে হাউ ডেভঅপস অর স্ট্যাকস আর কানেক্টেড, এই অ্যান্সারটা আমি ছোট্ট করে একটু দিয়ে দিই। দেখেন, স্ট্যাকস স্ট্যাকস মানে কি, আপনি ফুল স্ট্যাক বলেন বা পিএইচপি স্ট্যাক বলেন বা ডেটাবেস স্ট্যাক বলেন, স্ট্যাক হচ্ছে টুলসের কালেকশন। আপনি একটা প্রজেক্ট তৈরি করার জন্য কি কি টুলস ইউজ করলেন, সেটা হতে পারে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা হতে পারে আপনার সফটওয়্যার, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনস, সেটা হতে পারে আপনার মনে করেন ডেভেলপমেন্টের জন্য যে প্ল্যাটফর্মস, সব কিছু। তো এখানে স্ট্যাক, এই যে স্ট্যাকের ক্ষেত্রে আরও কিছু ইয়ে আছে, যেমন ফ্রন্ট এন্ড একটা স্ট্যাক, ফ্রন্ট এন্ডে আপনি কী কী টুলস ইউজ করছেন, ব্যাক এন্ড একটা স্ট্যাক, ব্যাক এন্ডে আপনি কী ইউজ করছেন, পাইথন, পিএইচপি, ব্যাক এন্ডের মধ্যে আবার ডেটাবেস স্ট্যাক ইনভলভড। তো এই যে টুলসগুলো ইউজ করছেন, এটার যে একটা এনভায়রনমেন্ট দরকার, দুই রকমের এনভায়রনমেন্ট, একটা হচ্ছে ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, একটা হচ্ছে প্রোডাকশন এনভায়রনমেন্ট। ডেভেলপমেন্ট হচ্ছে আপনি যখন কোড লিখছেন, প্রোডাকশন এনভায়রনমেন্ট হচ্ছে যখন আপনি এটা ডিপ্লয় করছেন, হোস্ট করছেন সার্ভারে। তো এই লাইফ সাইকেলের মধ্যে বিভিন্ন স্টেজে আপনাকে বিভিন্ন ধরনের কনফিগারেশনের মধ্যে দিয়ে যেতে হবে। আপনার ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট সেট আপ করতে হবে, টুলস কনফিগার করতে হবে, সফটওয়্যার অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে, সার্ভার ম্যানেজ করতে হবে, বিভিন্ন সার্ভারের মধ্যে ফায়ারওয়ালস সেট আপ করা লাগবে, তারপরে ধরেন হয়তোবা দেখা যাচ্ছে আপনার মাঝে মাঝে থ্রুপুট কন্ট্রোল করা লাগবে। তো এই যে কনফিগারেশনের পার্টটা, ইনস্টলেশনের পার্টটা, সেট আপের পার্টটা, এটা কাদের দায়িত্ব? এটা হচ্ছে ডেভঅপসের পার্ট, ঠিক আছে? তো স্ট্যাকস এবং ডেভঅপস এখানে রিলেটেড, কারণ স্ট্যাকসের উপরেই, আপনার স্ট্যাকের উপরেই ডিপেন্ড করছে ডেভঅপসকে কী ধরনের প্রিপারেশন নিতে হবে, ডেভঅপসকে কী ধরনের টুলস ইনস্টল করতে হবে, কী ধরনের কনফিগারেশনের মধ্যে দিয়ে যেতে হবে, কত এফেক্টিভলি তারা আপনার স্ট্যাকের সলিউশনটা ডিপ্লয় করতে পারবে, কত এফেক্টিভলি, ঠিক আছে? সো ডেভঅপসের সাথে স্ট্যাক একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। ওকে ভাইয়া, সো বুঝতেই পারলাম যে কিভাবে দুটোই হচ্ছে একদম অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমরা আরো কিছু কোয়েশ্চেন্স পাচ্ছি, একটু যদি আমরা নিয়ে নেই, যেমন কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন এখানে আমরা পাচ্ছি। হাউ ডেভঅপস আর স্ট্যাক আর কানেক্টেড, আমরা তো এটা বললাম। হুইচ ইজ দ্য বেস্ট, মার্ন অর ফুল স্ট্যাক ওয়ার্ডপ্রেস? এটা খুবই কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন হয়তো বা হয়ে যায়, এটা আপনি আপনার মতন করে অ্যানসার দিন। ভাই, অনেস্টলি বলতে গেলে আপনি যেটাই শেখেন না কেন, সেটাই যদি ভালো করে শেখেন, দেখবেন ওটা দিয়ে আপনি সব কিছু করতে পারছেন। দেখেন, জাভা ডেভেলপাররা অনেক সময় মনে করে যে তারাই হচ্ছে এলিট, তাদের টুলসই অনেক কিছুতে ইউজ হয়। এটা কিছুটা হলেও ব্যাপারটা ট্রু, কারণ জাভা এন্টারপ্রাইজ লেভেলের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা দিয়ে আপনি ব্যাংকিং সফটওয়্যার তৈরি করা হচ্ছে, অনেক লার্জ স্কেল অ্যাপ্লিকেশনস তৈরি করা হচ্ছে। বাট দ্যাট ডাজ নট মিন জাভা ইজ বেস্ট ফর ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ঠিক আছে? ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের কথায় যদি আসে, পিএইচপি 1 নাম্বার, ঠিক আছে? তো এখন বেস্ট বলে আসলে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মধ্যে এরকম কোনো কথা নেই। আপনি যেই টুলই পিক করেন না কেন, সেই টুল দিয়ে যদি আপনি সলিউশন ডেভেলপ করতে পারেন, তাহলে দেখবেন যে ওটাই দিয়ে আপনার সব কিছু হয়ে যাচ্ছে। কোম্পানিগুলো অনেক হিসাব নিকাশ করে
অনেক কিছু প্ল্যান ট্যান করে তারা তাদের বিভিন্ন ধরনের টুলস বা টেকনোলজি পিক করে। দেখবেন কোনো কোম্পানি সেম অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য পাইথন ইউজ করেছে, কেউ ইউজ করেছে মার্ন, কেউ ইউজ করেছে পিএইচপি। এগুলোর পেছনে কারণ যে সবসময় যে পিএইচপি বেস্ট বা মার্ন বেস্ট বা পাইথন বেস্ট এরকম না। ডেভেলপারদের অ্যাভাইলেবিলিটি এটাও একটা ব্যাপার, যে যেই কোম্পানিতে যারা কাজ করছে তারা ফাউন্ডার, তারা যদি শুরু থেকে পাইথন রিলেটেড জিনিসপত্র নিয়ে কাজ করে তো স্বাভাবিকভাবেই তারা বায়াসড হয়ে পাইথনের দিকে যাবে। আবার দেখবেন যে যে জায়গায় ডেভেলপার বেশি মার্নে অ্যাভাইলেবল বা যারা ফাউন্ডাররা মার্নের সাথে বেশি ইনভলভ বা যারা ডিসিশন মেকার স্টেক হোল্ডার তারা মার্ন নিয়ে বেশি ইন্টারেস্টেড, সেই ক্ষেত্রে আপনি দেখবেন মার্নের টুলগুলো তাদের প্রজেক্টে ইউজ হচ্ছে। আবার যারা পিএইচপি নিয়ে অনেক দিন ধরে কাজ করছে, পিএইচপি রিলেটেড টুলস পিএইচপি সম্পর্কে জানে, তারা পিএইচপি ইউজ করছে। সো কারণ আর থাকে অনেকগুলো, একটা কোম্পানি অনেক অনেক কারণের উপর বেস করে এইসব স্ট্যাক চুজ করে। তো এগুলোর মধ্যে কোনটা যে বেস্ট কোনটা ওয়ার্স্ট এরকম অ্যাবসোলুটলি কোনো জিনিসপত্র নেই, প্রত্যেকটারই অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ট্রেড অফস আছে। পাইথন কোনো দিক দিয়ে ভালো, কোনো দিক দিয়ে খারাপ, পিএইচপি কোনো দিক দিয়ে ভালো, কোনো দিক দিয়ে খারাপ, জাভাস্ক্রিপ্ট কোনো দিক দিয়ে ভালো, কোনো দিক দিয়ে খারাপ, ঠিক আছে? সো সব কিছু মিলিয়ে আপনাকে চলতে হবে। যেটাই শেখেন না কেন ভালো করে শেখেন, আপনার ক্যারিয়ারে কাজের কোনো অভাব হবে না। অফকোর্স সিমিলার টাইপেরই আমরা একটা কোয়েশ্চেন পেয়েছি, এটারও কি সিমিলার অ্যান্সার হবে কিনা আমি জানি না, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি। বাংলাদেশের চাকরির জন্য কাকে এগিয়ে রাখবেন, জেএস অর পাইথন? বাংলাদেশের চাকরির জন্য কাকে এগিয়ে রাখবো, জাভাস্ক্রিপ্ট নাকি পাইথন? জি জি। যদি আপনি ওয়েব অ্যাপ্লিকেশন রিলেটেড ডেভেলপমেন্টের কথা বলেন, ফ্রন্ট এন্ড, শুধু যদি ফ্রন্ট এন্ডের কথা বলেন তাহলে অবশ্যই জাভাস্ক্রিপ্টের আসলে কোনো বিকল্প নাই, কারণ ফ্রন্ট এন্ডে পাইথন ইউজ হয় না। ফ্রন্ট এন্ডে আপনি রিয়াক্ট ইউজ করবেন, ভি ইউজ করবেন, ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট ছাড়া, বা এটার সাথে আপনি বলতে পারেন হয়তো টাইপ স্ক্রিপ্ট হয়তো এটার একটা প্রতিদ্বন্দ্বী, বা টাইপ স্ক্রিপ্টও তলায় তলায় জাভাস্ক্রিপ্টেই কম্পাইলড হয়, লেখার স্টাইলটা জাস্ট ভিন্ন, ঠিক আছে? আবার যদি আপনি ব্যাকএন্ডের এপিআই ডেভেলপমেন্টের কথায় আসেন, সেই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট এবং পাইথন দুটোই ভালো, দুটো দিয়েই আপনি সমান তালে সব কিছু করতে পারবেন। তবে পাইথনের কোড হয়তো মেনটেন করা দেখবেন কম্পারেটিভলি একটু ইজি, সেক্ষেত্রে হয়তো জাভাস্ক্রিপ্টের কোড লং টার্মে মেনটেন করা একটু টাফ, বাট ওটার আবার আলাদা বেনিফিটস আছে। জাভাস্ক্রিপ্ট অনেক ইজি, জাভাস্ক্রিপ্ট শেখা অনেক ইজি, জাভাস্ক্রিপ্টের ডেভেলপার হওয়া ইজি, জাভাস্ক্রিপ্ট হোস্ট করা কম্পারেটিভলি ইজি। আবার যদি আপনি ডেটা সায়েন্সে যান, আপনি যদি ধরেন মেশিন লার্নিংয়ে যান বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিলেটেড টুলস নিয়ে কাজ করতে যান, সেই ক্ষেত্রে পাইথনের আবার কোনো বিকল্প নাই, ওইখানে আবার জাভাস্ক্রিপ্টের কোনো খাওয়া নাই, ওখানে আবার পাইথন। ডাটা সায়েন্সের কথা হলে পাইথন। সো বাংলাদেশ বা একটা লোকালাইজেশন বা একটা ডেমোগ্রাফি দিয়ে আসলে একটা ল্যাঙ্গুয়েজকে ডিফাইন করা যায় না। কি কাজ করছেন, আপনার প্রজেক্ট কি, সেইটার উপর বেস করে আপনি হয়তো বলতে পারবেন যে আমার এই প্রজেক্টের জন্য আসলে কোন ল্যাঙ্গুয়েজটা পিক করা ভালো হবে। ধরেন ফর এক্সাম্পল আপনি একটা রিয়েল টাইম চ্যাট অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছেন, রিয়েল টাইম অ্যাপ্লিকেশন যেখানে অনেক মেসেজ হ্যান্ডেল হবে, সেই ক্ষেত্রে ধরেন একটা ইন্টারেস্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সেটার নাম হচ্ছে আরল্যাং, ঠিক আছে? হয়তো সেখানে আপনি দেখবেন যে আরল্যাং হচ্ছে বেস্ট, ঠিক আছে, রিয়েল টাইম মেসেজিংয়ের জন্য বা রিয়েল টাইম মেসেজিং রিলেটেড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য। সো এই হচ্ছে ব্যাপারটা। বাংলাদেশের জন্য পাইথন, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, মার্ন সবগুলোই ভালো। ওয়ার্ডপ্রেস, বাংলাদেশে কিন্তু ফ্রিল্যান্সার, ওয়ার্ল্ডে যে ফ্রিল্যান্সারদের যে ইম্প্যাক্ট, এখানে দেখবেন বাংলাদেশে কিন্তু ফ্রিল্যান্সাররা অনেক আগায় আছে, তারা সব দিক দিয়ে স্কিল্ড। আমাদের একটা বড় সুবিধা হচ্ছে আমরা অনেক কিছু দিয়ে স্কিল্ড, সো আমরা অনেক কিছু করতে পারি। এই অফকোর্স, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর করে বোঝায়। আমরা এখানে আরো অনেক অনেক কমেন্ট পাচ্ছি, আমি জাস্ট ছোট ছোট করে আরেকটা পড়ছি, তারপর আমি আমার হ্যাঁ কাছ হ্যাঁ থেকে শিওর, কিছু কোনো প্রশ্ন কমেন্ট। করবো। যে এখানে একটা কোয়েশ্চেন পাচ্ছি, ওনলি পিএইচপি দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট কি করা যায়, করা সম্ভব, করতে পারবো? এটা এটা আমি বলেছি একবার যে অনলি পিএইচপি দিয়ে আপনি অবশ্যই ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারবেন। ধরেন যদি শুধু এপিআই থাকে অবশ্যই পিএইচপি দিয়ে আপনি পুরোটাই করে ফেলতে পারবেন। আবার যদি আগের মতো মনোলিথিক আর্কিটেকচারের কথা চিন্তা করেন, শুধু এইচটিএমএল সিএসএস থাকবে ফ্রন্টে, আপনি ব্যাকএন্ডে পিএইচপি দিয়ে হ্যান্ডেল করবেন, কোনো অসুবিধা নেই, শুধু পিএইচপি দিয়ে আপনি করতে পারবেন। তবে মডার্ন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপারদের জাভাস্ক্রিপ্ট জানাটা অলমোস্ট ফরজ, আপনার কিছুটা হলেও
জাভাস্ক্রিপ্ট জানা উচিত, না হলে মনে করেন আপনি অ্যাজাক্স রিকোয়েস্ট প্লেস করতে পারবেন না, আপনার ওয়েব অ্যাপ্লিকেশনে অনেক রকমের ইন্টার অ্যাক্টিভিটি আপনি আনতে পারবেন না। আবার যদি আপনি ভালো সিএসএস না জানেন তাহলে হয়তো অনেক রকমের এফেক্টস, অনেক রকমের প্রেজেন্টেশন আপনি তৈরি করতে পারবেন না। সো এই জিনিসগুলো জানতে হবে। শুধু পিএইচপি দিয়ে আপনি তৈরি করতে পারবেন, কিন্তু কতটা কোয়ালিটি কাজ করতে পারবেন যদি ফ্রন্ট এন্ডের কাজ করতে চান তাহলে সেটা নিয়ে সন্দেহ আছে। বাট এপিআই ডেভেলপমেন্টের কথা যদি আসে, অনলি এপিআই, তাহলে শুধু পিএইচপি দিয়ে একদম 0 থেকে 100% পর্যন্ত সব কিছু আপনি করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। ডিপেন্ড করতেছে প্রজেক্টের স্কোপের উপরে। Of course. Thank you so much ভাই। and with that being said, আমরা একটু কোডিং স্ট্যান্ডার্ডস, আমাদের যে টপিকটা ছিল সেই টপিকটা একটু ফিরে যাই। কোডিং স্ট্যান্ডার্ডের আমরা অনেকগুলো বেশ কিছু অ্যাডভান্টেজেস এর ব্যাপারে জানলাম। সো আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে এইটাই, যে কোডিং স্ট্যান্ডার্ড কি শুধুমাত্র ডেভেলপারদের কাজে আসে নাকি প্রজেক্টের বাকি টিমমেটদেরও হেল্প করে? কোডিং স্ট্যান্ডার্ড আসলে সবাইকেই হেল্প করে, যে কোড লিখতেছে তাকে তো হেল্প করেই। আবার দেখেন, একটা কোম্পানিতে যখন নতুন একজন ডেভেলপার অন বোর্ড হয়, তখন আমার যদি কোডিং স্ট্যান্ডার্ড ঠিকমতো ডিফাইন করা থাকে, তাহলে সে কিন্তু এসেই ওইটুকুন পড়ে নিয়ে তার অনেক বড় একটা অনেক কিছু তার জন্য ইজি হয়ে যায় বোঝা, যে আমি কিভাবে শুরু করব, আমি কোথায় কি লাগবো, আমি কোথায় কি লিখবো, এগুলো নিয়ে তাকে এত কিছু কোশ্চেন করতে হয় না। আবার যখন একজন নতুন আবার যখন ধরেন ফর এক্সাম্পল আপনি টিমের মধ্যেই কাজ করছেন, তখন কিন্তু আপনার জিনিসটা জানা থাকে যে আমি এরকম যদি একটা জিনিস তৈরি করতে চাই তাহলে আমাকে কোন স্ট্রাকচারটা ফলো করতে হবে। কোডিং স্ট্যান্ডার্ড আমি আগেই বলছি শুধু নেমিং কনভেনশন না, আমার ফাইল কিভাবে রাখবো, ফোল্ডার স্ট্রাকচার কিভাবে হবে, আমার ক্লাসের ধরেন ফর এক্সাম্পল অটোলোডিং কিভাবে হবে, অনেক কিছু, আমার সিকিউরিটি রিলেটেড কোড আমি কিভাবে লিখবো, আমি কোন কোন জিনিস অবশ্যই ফলো করব প্রপারলি আউটপুট দেওয়ার জন্য বা ইউজারদের কাছে ইনপুট স্যানিটাইজ করার জন্য। ডেটাবেসে যদি আমি কল পাঠাইতে চাই তাহলে আমি ধরেন কয়টা কল পাঠাতে পারবো মিনিটে টিনিটে, এগুলো সবগুলোই হচ্ছে কোডিং স্ট্যান্ডার্ডের মধ্যে আস্তে 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 করে চলে আসে, থ্রটলিংয়ের ব্যাপার। তো অবশ্যই এটা আসলে সবাইকেই হেল্প করে। কোডিং স্ট্যান্ডার্ড আপনি যখন ঠিকমতো করে লিখছেন, টেকনিক্যাল ডেট কমে যাচ্ছে, ফলে স্টেক হোল্ডারদের টাকা পয়সা খরচ কম হচ্ছে, ওকে, ডেভেলপারদের টাইম কম লাগতেছে, প্রজেক্ট ম্যানেজার খুব অল্প সময়ে ভালো জিনিসপত্র ডেলিভার করতে পারতেছে, কোডের রিডেবিলিটি ভালো থাকতেছে। সো পরবর্তীতে যদি কেউ কোড রিভিউ করতে আসে, তাহলেও তার জন্য পুরো কোডের ভিতর রিভিউ করে যে কোনো সিকিউরিটি ভালনারেবিলিটি আছে কিনা বা অন্য কোনো ইস্যুস আছে কিনা সেগুলো চেক করা, অডিটিং যেটা আর কি, ওটাও তার জন্য অনেক ইজি হয়ে যায়। সো আলটিমেটলি ডিরেক্টলি বা ইনডিরেক্টলি এটা আসলে পুরো ইকোসিস্টেমটাকেই হেল্প করে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এন্ড এট দ্য সেম টাইম আমরা কোডিং এর ব্যাপারে যে আমরা বলছি, কোডিং স্ট্যান্ডার্ডের ব্যাপারটা, কোডিং এর স্ট্যান্ডার্ডের ব্যাপারটার সাথে কোডের সিকিউরিটি, এই দুটো কি ডিরেক্টলি রিলেটেড? হ্যাঁ, যখন আপনি কোডিং স্ট্যান্ডার্ড সাথে সিকিউরিটি রিলেটেড তখনই যদি আপনি ওই যে প্রপারলি আপনার স্ট্যান্ডার্ড যে গাইডলাইনের ভিতরে তার মধ্যে যদি আপনি ওভাবে ডিফাইন করে দেন। যদি ওই যে ওয়ার্ডপ্রেসের যে এক্সাম্পলটার কথা বললাম, যে যখন আপনি আউটপুট দিচ্ছেন তখন আপনি এসকেপ করে দিবেন, ঠিক আছে, এটা একটা কোডিং স্ট্যান্ডার্ড। ওয়ার্ডপ্রেসে যখন আপনি কোড করতে চান এটা আপনাকে মাস্ট ফলো করতে হবে, আপনাকে অবশ্যই এসকেপ দিতে হবে। এবং আপনি যদি এসকেপ না করেন তাহলে দেখবেন যে ওয়ার্ডপ্রেসের রিপোজিটরিতে আপনি কোনো থিম প্লাগইন পাবলিশই করতে পারবেন না, তারা ওখানেই ওটা ব্লক করে দিবে যে তোমার কোড এসকেপ করা নাই তোমার কোড। সো এটার ফলে কি হচ্ছে, এটার ফলে অনেক বড় একটা সিকিউরিটি ভালনারেবিলিটির কাছ থেকে আপনি বেঁচে যাচ্ছেন। আবার দেখেন, আপনি যদি একটা আপনার কোম্পানিতে যদি এরকম একটা স্ট্যান্ডার্ড বলা হয় যে তুমি অবশ্যই প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ইউজ করবা, তুমি যতগুলো ডাটাবেসের সাথে যত জায়গায় এসকিউএল লিখতেছো তোমাকে অবশ্যই প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ইউজ করতে হবে। আপনি যদি প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ইউজ করেন তাহলে কি হলো, আপনার সাথে সাথে এসকিউএল ইনজেকশন, এই সিকিউরিটি ভালনারেবিলিটির যে যত এই থ্রেট মানে যে আসার পসিবিলিটি ছিল সেগুলো কমে গেল, কারণ আপনি জানেন যে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট দিয়ে যদি আপনি রান করেন সেক্ষেত্রে এসকিউএল ইনজেকশন পসিবল না। আবার আপনি যদি আপনার স্ট্যান্ডার্ড গাইডলাইনে যদি থাকে যে হ্যাঁ আপনাকে অবশ্যই ইউজারের ইনপুট প্রপারলি স্যানিটাইজ করে নিতে হবে, তাহলে কি হবে, কেউ যদি কোনো ম্যালিশিয়াস ইনপুটও দেয় তাহলে সেটা প্রপারলি স্যানিটাইজ হয়ে তারপরেই আপনার ব্যাকএন্ডের কাছে যাচ্ছে। সো সেই ক্ষেত্রেও আপনার ধরেন সেন্সিটিভ ডাটা ব্রিচ হওয়ার বা লিক হওয়ার বা ডাটাবেসে ম্যালিশিয়াস কোনো কোড সেভ হওয়ার পসিবিলিটিগুলো থাকতেছে না। সো কোডিং স্ট্যান্ডার্ড যদি আপনি ঠিক মতো লেখেন, আপনার টিম যারা কোডিং স্ট্যান্ডার্ড ডিফাইন করবে তারা যদি এই সব ব্যাপারগুলো মাথার মধ্যে ফোকাস করে রেখে তারা স্ট্যান্ডার্ড তৈরি করে, তাহলে আমি বলবো এটা অবশ্যই সিকিউরিটির জন্য অনেক বড় একটা ইম্প্যাক্ট রাখে। বাট শুধু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে স্ট্যান্ডার্ড, এই যে পিএসআর এর কথা বললাম, ঠিক আছে, এটার সাথে আসলে সিকিউরিটির ব্যাপারটা একদম ডিরেক্টলি
রিলেভেন্ট না। সিকিউরিটিটা তখনই আসে যখন আপনি এই সিকিউরিটি রিলেটেড স্ট্যান্ডার্ডগুলো ইউজুয়ালি হচ্ছে ফ্রেমওয়ার্ক বা ধরেন এই যে ওয়ার্ডপ্রেস, লারাভেল এই টাইপের প্ল্যাটফর্ম, তাদের যে স্ট্যান্ডার্ড গাইডলাইন সেগুলোর মধ্যে আরও বেশি ভালো স্পষ্টভাবে এগুলো ডিফাইন করা থাকে আর কি। এই ওকে, মোস্ট ডেফিনেটলি খুব ক্লিয়ারলি বুঝেছেন। এট দ্য সেম টাইম আমরা তো জাস্ট ওভারঅল কোডিং স্ট্যান্ডার্ডের সাথে কোডের সিকিউরিটির কথাটা বললাম, আমরা তো পিএইচপি লার্নিং এর কথাটা যদি আমরা আসি, তো পিএইচপি লার্নিং এ অ্যাকচুয়ালি কোডিং স্ট্যান্ডার্ডটা কতটুকু ইম্পর্টেন্ট রোল প্লে করে? লার্নিংয়ের সাথে আসলে কোডিং স্ট্যান্ডার্ডের ডিরেক্টলি কোনো রিলেশন নাই, কিন্তু আমরা কোডিং স্ট্যান্ডার্ড মেনটেন করে কোড লিখতে বলি এ কারণেই শুরু থেকে, যে আপনি যদি শুরু থেকেই ব্যাপারটা জানেন তাহলে আপনি ম্যাচিউর হয়ে যাওয়ার পরে আপনি বুঝবেন না যে ওহো আমি তো এতদিন বাজেভাবে কোড লিখে আসছি। ওই যে আমি ধরেন আমার জুনিয়র ক্যারিয়ার যখন শুরু করছি ধরেন ওই টাইমে 20-25 বছর বয়সে যে আমি একদিন ক্যাপসলক অন করে লিখতেছিলাম, মানুষজন আমার বললো তুমি কি শাউটিং করতেছো কেন, তুমি চিল্লাচ্ছ কেন? তো এটা আমাকে তখন যে শোনা লাগতো না, আমি যদি ছোটবেলা থেকে এটা জানতাম যে ক্যাপসলক অন করে লেখা মানে হচ্ছে একটা অভদ্রতা, ঠিক আছে, আমি শুধু রেগে আসি এটা প্রমাণ করার জন্য আমি ক্যাপসলক অন করে লিখবো। কোডিং স্ট্যান্ডার্ডের ব্যাপারটাও এরকম, আপনি যদি কোডিং স্ট্যান্ডার্ড শুরু থেকেই জানেন যে এইটা হচ্ছে গুড প্র্যাকটিস, এটা হচ্ছে ব্যাড প্র্যাকটিস, সো আপনি তো যেটা যখন জানবেন যে এটা হচ্ছে গুড প্র্যাকটিস, তখন আপনি কি করবেন, আপনি নিজের থেকে ওটা ফলো করে সবসময় কোড লেখার চেষ্টা করবেন। তো আপনার কোড যদি কোডিং স্ট্যান্ডার্ড ফলো করে ভালো মানে স্ট্যান্ডার্ড বা ভালো গাইডলাইন ফলো করে আপনি লেখেন শুরুর থেকেই, তাহলে কি হবে, ফিউচারে যখন আপনি একটা কোম্পানিতে জয়েন করবেন তখন দেখবেন যে আপনার কোড দেখে তারাও প্রশংসা করতেছে। আপনি যখন একটা অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন জবের জন্য, জব ইন্টারভিউয়ের জন্য, বা আপনি যখন একটা কাজ করতেছেন, তারাও দেখে বুঝতে পারতেছে না এই ছেলেটা আসলেই কাজ জানে। কোডিং স্ট্যান্ডার্ড জানা, প্রপার কোডিং স্ট্যান্ডার্ড মেনটেন করে কোড লেখা একজন ডেভেলপারের এটা হচ্ছে একটা বেসিক নর্ম। এটা আপনাকে এটিকেট, ডাইনিং এটিকেটের মতো, এটা আপনাকে শিখতে হবে। এটা অ্যাভয়েড করার আসলে কোনো ওয়ে নাই। এটা অ্যাভয়েড করে মানুষ তখনই যখন মানুষ খুব মানে কেউ কোনো কেয়ারলেস, ড্যাম কেয়ার, নিজের জন্য কোড লিখতেছে টাইপের এই অবস্থা, নিজের জন্য কোড লিখছে আমি আর জীবনেও কাউরে দেখাবো না। কারণ আপনি ভাই যদি বাজে কোড লেখেন, আপনি ওই কোড আরেকজনের দেখাইতে যাও লজ্জা পাবেন যে হে এইরকম কোড লেখো তুমি, এইটা তোমার কোয়ালিটি। তো কেউ এরকম কথা শুনতে চায় বলেন? না, কেউ না। ওকে, অফ কোর্স। ভাইয়া এক খুবই ফ্যান্টাস্টিক একটা স্ট্যাটিস্টিক শেয়ার করি আমাদের অডিয়েন্সদের সাথে, যে আমরা তো আজকে হাসিন হায়দার ভাইয়ের সাথে কথা বলছি, শুরুতেই বলে দিয়েছি আ ম্যান হু নিডস নো ইন্ট্রোডাকশন। এন্ড এর পাশাপাশি যদি পিএইচপি ওয়েব ডেভেলপমেন্ট, আমি আপনাদেরকে গেস করতে বলি, পিএইচপি ওয়েব ডেভেলপমেন্টে হাসিন হায়দার ভাইয়ার ঠিক কত বছরের এক্সপিরিয়েন্স আছে? এখানে তো অ্যাকচুয়ালি আমরা ওইভাবে করে অডিও কোনো অ্যান্সার দিতে পারছি না। আই এম প্রিটি শিওর যে আপনারা অনেকেই গেস করতে পারবেন না। আমি শুরুতে অ্যান্সারটা বলে দেই। ইটস 23 ইয়ার্স। হি হ্যাজ 23 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স ইন পিএইচপি ওয়েব ডেভেলপমেন্ট। সো এই এতগুলো বছর, এই 23 বছরে নিশ্চয়ই আপনার কিছু হ্যাক বা টিপস আছে কোডিং স্ট্যান্ডার্ড মেইনটেইন করার। আমরা আজকে আপনার কাছ থেকে কিছু হ্যাক বা টিপস জানতে চাই। আহ, আমি বলবো যে আপনারা একটা বই আছে, সেই আরে আমি বইটার নামটা দেখছেন, আমি বইটার নামটা ভুলে গেছি, কোড স্মেল নামে সম্ভবত, যা আমি একটা বইটার নাম ভুলে গেছি, আমি একটু পরে বইটা বলতেছি, কারণ গুগল করে নেই বুঝছেন। এই যে আমি কিন্তু গুগল করতেছি, এটা আবার আপনারা শোনেন নাই, চোখ বন্ধ করে থাকেন, কান বন্ধ করে থাকেন, ঠিক আছে। তো যাই হোক আর কি, এরকম কিছু ভালো বই আছে, সেটা ফলো করতে পারেন। ম্যানুয়ালে যে আছে পিএসআর গাইডলাইন্স, সেগুলো ফলো করতে পারেন। একটা ওয়েবসাইট আছে খুবই সুন্দর, সেটা হচ্ছে আপনার পিএইচপি দ্য রাইট ওয়ে, এই ওয়েবসাইটটা ফলো করতে পারেন। সো এগুলো হচ্ছে আস্তে আস্তে, কোডিং স্ট্যান্ডার্ড কিন্তু আপনি একদিনে সব কিছু শিখে যেতে পারবেন না, আপনাকে আস্তে আস্তে শুরু করতে হবে। আজকের দিন থেকে আপনি শুরু করেন, আস্তে আস্তে করে আগান, টুকটাক করে শুরু করেন, দেখবেন যে লং রানে বাকি জিনিসগুলো হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। কোডিং স্ট্যান্ডার্ডের ডকুমেন্টেশন দেখলে আপনার কাছে মনে হবে ওরে বাবা এত ডকুমেন্টেশন, এত গাইডলাইন, কিন্তু আপনি যখন আস্তে আস্তে করে শুরু করবেন, ভাই শুরুটা তো করতে হবে, শুরুটা করেন, শুরু করাই সবচেয়ে টাফ, শুরুটা করে দেন, বাকিটা এমনি এমনি হয়ে যাবে, ঠিক আছে, এই আর কি। অফ কোর্স, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। শুরুটা না করলে মোস্ট ডেফিনেটলি আমরা কেউ ফার্স্ট স্টেপ ট্রু। যদি না নিই, তাহলে পরের অংশগুলোতে আমাদের যেতে কি বলবো, যাওয়া পসিবলই না, একদম যাওয়া ইম্পসিবল। দর্শকদের উদ্দেশ্যে আমি একবার রিমাইন্ড করে দিই যে আজকে কিন্তু আমরা শিখছি ওভারঅল রিগার্ডিং কোডিং স্ট্যান্ডার্ডস এন্ড ওয়াই ইটস ইম্পর্টেন্ট।
টেকনিক্যাল একটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করছি। অ্যান্ড উইথ দ্যাট বিং সেড আমরা কিন্তু আজকে, হ্যাঁ জি ভাই প্লিজ। ভাই ওই যে আমি বইটার নামটা বলে দিই, একটা না হচ্ছে কোড, আপনার ক্লিন কোড, সেটা হচ্ছে আপনার রবার্ট সি মার্টিনের লেখা ক্লিন কোড। আরেকটা বই যেটার নাম আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কোড কমপ্লিট। সেটা আমি 2005 সালে ফার্স্ট পড়ছিলাম, ইমরান আমার সাথে শেয়ার করছিল। তো কোড কমপ্লিটও খুবই চমৎকার একটা বই, স্টিভ ম্যাককনালের। হ্যাঁ, কোড কমপ্লিট আর একটা হচ্ছে ক্লিন কোড, এই দুইটা বই দেখবেন, দারুণ। ওকে, একটা কমেন্ট পাচ্ছি, প্রোগ্রাম ইজ কেমন হবে? প্রোগ্রাম ইজ কি কোনো বইয়ের নাম, বা আপনার কি এরকম প্রোগ্রাম ইজ, কিছু? দাঁড়ান একটু গুগল করে দেখি, সব কিছুরই হ্যাঁ সবচেয়ে হ্যাঁ, কিছু গুগল, বুঝছেন। অফ দেখতে কোর্স হবে অফ প্রোগ্রাম কোর্স। ইজ। আমি প্রোগ্রাম ইজ ইউজ করি নাই। ওখানে লেখা আছে লার্ন কোড ফর ফ্রি। ট্রাই করতে তো কোনো দোষ নাই, সবাই কোড শিখতে পারে। প্রোগ্রাম ইজ হচ্ছে শেখার ওয়েবসাইট। সো ডেফিনেটলি গো লার্ন, যেখান হুম, থেকে পারেন শেখেন, কোনো অসুবিধা নেই। অফ কোর্স অফ কোর্স। সো কোডিং স্ট্যান্ডার্ড নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, আমি আরেকটা পার্টিকুলার কোয়েশ্চেন এখানে করেই ফেলি। সো লেটস সে অন্য কারো ডেভেলপ করা কোড, সো অন্য কারো ডেভেলপ করা কোডে আপনি মাঝপথে টিমের সাথে জয়েন করলেন। সো ইন দ্যাট কেস আপনি স্ট্যান্ডার্ডটা মেনটেন করবেন কিভাবে? আহ, অন্য কারো কোডে যদি আমি মাঝখান থেকে জয়েন করি, তাহলে সম্ভাবনা যেটা হচ্ছে যে আমি একটা এক্সিস্টিং প্রজেক্টে জয়েন করতেছি, তাই না? আর এক্সিস্টিং প্রজেক্টে আমি যখন জয়েন করব, তখন অলরেডি আমি এক্সপেক্ট করবো যে সেই প্রজেক্টের কোনো না কোনো একটা স্ট্যান্ডার্ড গাইডলাইন অলরেডি লেখা আছে। যদি না লেখা থাকে, ধরেন ফর এক্সাম্পল অনেক প্রজেক্টই এ ধরনের জন্য আলাদা করে কোনো স্ট্যান্ডার্ড গাইডলাইন মেনটেন করে না, কারণ তারা হয় ওয়ার্ডপ্রেস ইউজ করতেছে ফ্রেমওয়ার্ক, অথবা লারাভেল ইউজ করতেছে। এখন লারাভেল বা আপনার যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন, তাদের নিজস্ব স্ট্যান্ডার্ড গাইডলাইন আছে। আপনি লারাভেল যেমন আপনার ধরেন পিএসআর, যেটা 1 or 2 এর উপর বেস করে, এখন পিএসআর 12 এর উপর বেস করে ইউজ করছে। তো পিএইচপি লারাভেলের সাথে আপনার ভালো পাইন্ট নামে একটা দারুণ টুল আছে। আপনি যদি ভালো খারাপভাবে কোড লেখেনও, অনেক টুলস আছে, যেমন পিএইচপি সিএস বা পিএইচপি কোড স্নিফার। হ্যাঁ, তারপরে হচ্ছে পাইন্ট লারাভেলের ভিতরে। এই টুলগুলো দিয়ে আপনি অটোমেটিক্যালি স্ট্যাটিক অ্যানালাইসিস, অটোমেটিক্যালি আপনার কোড সে অ্যানালাইসিস করে আপনার কোডের যেই জায়গায় এরকম ভালনারেবিলিটি, মানে বাজেভাবে লিখেছেন বা ঠিকমতো স্ট্যান্ডার্ড ফলো করেনি, সে ওই জায়গাগুলোকে ফিক্স করে দিবে, বা আপনাকে সাজেশন দিবে যে দেখো তুমি এটা করো নাই, এটা তুমি ঠিকমতো মেনটেন করো নাই। সো তখন দেখা যাবে আমি হয়তো ওই টুলগুলো দিয়ে রান করার চেষ্টা করব। বা কমন প্রজেক্ট, আমি যদি ওই কোম্পানির যেই প্রজেক্টে জয়েন করছি তাদের যদি স্ট্যান্ডার্ড গাইডলাইন না থাকে, তাহলে অ্যাটলিস্ট যেই টুলসগুলো, যে স্ট্যাক তারা ইউজ করেছে, যেই ফ্রেমওয়ার্ক ইউজ করেছে, তাদের স্ট্যান্ডার্ড গাইডলাইনটা আমি ফলো করার চেষ্টা করব। অথবা এই যে পিএসআর কোড স্নিফার টাইপের যদি তাদের কোনো নিজস্ব কনফিগারেশন থাকে, অনেকেই কিন্তু নিজের মতো করে স্ট্যান্ডার্ড মেনটেন করে। যেমন ধরেন এই যে ব্রেস, একটা খুব সিম্পল এক্সাম্পল, এই ব্রেস আমরা যে কার্লি ব্রেস লিখি না প্রোগ্রামিং কোডের মধ্যে, অনেকে লেখে কি কার্লি ব্রেসটা ইফের পরেই লিখে ফেলে, আবার হয়তো অনেকে লেখে পরের লাইনে, আবার অনেকে লেখার সময় ইফ আর কার্লি ব্রেসের মাঝখানে স্পেস দেয়। এগুলো এক একটা এক এক রকমের স্টাইল আছে, ঠিক আছে? তো এই স্টাইলগুলো আপনারা যেই কোড স্নিফিং টুল আছে পিএইচপি সিএস যেটা বললাম, এগুলো কনফিগার করে অটোমেটিক্যালি ফিক্স করা যায়। তো কোম্পানি থেকে বা প্রজেক্টের ডেফিনেটলি এরকম গাইডলাইন থাকবে বা থাকা উচিত। আর যদি না থাকে, আমি শুধু আমার এই কমন যে ফ্রেমওয়ার্কটা ইউজ হয়েছে সেটার গাইডলাইন ফলো করার চেষ্টা করব, এই আর কি। ওকে, আন্ডারস্টুড। উইথ দ্যাট বিং সেড আমরা কিন্তু কমেন্ট সেকশনে আমরা দেখছি যে দেশ বাংলাদেশ থেকে আমাদের সাইদুর রহমান সিদ্ধু ভাই নিশ্চয়ই আমাদের এখানে কিন্তু কমেন্ট করে দিয়েছে যে পিএইচপির এন্টায়ার যে কোর্স কারিকুলাম এটা আমরা চাইলে দেখতে পারবো, এবং এনরোল করার জন্য আমরা এই পার্টিকুলার লিংকে আমরা ভিজিট করে ইন ডিটেইলসে আমরা আমি এখানে একটা জিনিস বলতে পারবো যে আমাদের এই প্লিজ। কোর্সের কারিকুলাম যে পরিমাণ রিচ, এবং একটা জায়গায় যে পরিমাণ গোছানো এবং অর্গানাইজড রিসোর্স আছে, যে পরিমাণ সাপোর্ট আছে, ভাই সাপোর্ট একটা ইনক্রেডিবল জিনিস। এই কোর্সটা শেখার সময় আপনি সাপোর্ট টিমের কাছ থেকে যে পরিমাণ হেল্প পাবেন, আপনার যে কোনো প্রবলেমে আপনি স্টাক হয়ে থাকবেন, আপনার মাথার মধ্যে একটা আসছে কোশ্চেন, আপনি সাথে সাথে সাপোর্ট টিমের কাছ থেকে সেটার সলিউশন পেয়ে যাবেন। এটা অনেক বড় জিনিস। তারপরে যে মেন্টররা আছে, তাদের যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে, এটা ইনভ্যালুয়েবল। ঠিক আছে? আর শুধু কোর্স কারিকুলামটাই যদি আপনি চেক করেন, আপনি দেখতে পারবেন যে আমরা কতটা কেয়ারফুলি সব কিছু ইনক্লুড করার চেষ্টা করেছি। অফ কোর্স অফ কোর্স। আমরা যে ওভারঅল কমপ্লিট পিএইচপি কোর্স নিয়ে আমরা ওভারঅল কথা বলছি, এবং আজকে টপিকটা হচ্ছে কোডিং স্ট্যান্ডার্ড। তো আমাদের কমপ্লিট পিএইচপি কোর্সে কোডিং স্ট্যান্ডার্ড নিয়ে আমরা আসলে কি কি করছি? দ্যাটস আ ভেরি গুড কোশ্চেন। শুরুতেই আপনি একটা কোশ্চেন করেছিলেন কিছুক্ষণ আগে যে লার্নিংয়ের সময় কোডিং স্ট্যান্ডার্ড কিভাবে হেল্প করতে পারে, তাই না?
আমরা যখন এই যেহেতু বিগিনার থেকে আমরা শুরু করছি, সো আমরা ইউজুয়ালি না, আমরা অবশ্যই ট্রাই করব এবং করিও যে শুরু থেকেই যেন আমরা কোডিং স্ট্যান্ডার্ডটা মেনটেন করে ইউজারদেরকে দেখাতে পারি যে দেখো তোমাকে এটা লিখতে হবে, কেন লিখতে হবে সেটার কারণ আমরা এক্সপ্লেইন করে দেবো, বা তোমাকে এটা করতে হবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এই জিনিসগুলো বারবার শুনতে 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 কি হয়, ইউজারের মাথার মধ্যে জিনিসটা গেঁথে যায় যে হ্যাঁ আমাকে আসলে এইভাবে লিখতে হবে, এটাই স্ট্যান্ডার্ড, এটাই ভালো জিনিস। আপনি যখন আপনার মেন্টরদের কাছ থেকে, আপনার শিক্ষকদের কাছ থেকে বারবার শুনবেন যে এটা ভালো, এটাই সিস্টেম, তখন আপনার মাথার মধ্যে অটোমেটিক্যালি ওরকম একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাবে। সো আমাদের কমপ্লিট পিএইচপি কোর্সে আমরা একদম শুরু থেকে কোডিং স্ট্যান্ডার্ড মেইনটেইন করে আপনাকে কোড লেখা দেখাবো। আমরা দেখাবো হচ্ছে ধরেন বেস্ট প্র্যাকটিসেসগুলো, সিকিউরিটি রিলেটেড বেস্ট প্র্যাকটিস, যেগুলো আপনি সবসময় যদি ফলো করেন তাহলে কমন যে সিকিউরিটি প্রবলেম, একটু আগে যেটা বললাম যে মাইসিকিউএল কোড এসকিউএল রান করার জন্য আপনাকে প্রিপেয়ার্ড স্টেটমেন্ট ইউজ করা দরকার, দিস ইজ এ গুড সিকিউরিটি প্র্যাকটিস, বা আউটপুট দেখানোর সময় এসকেপ করা দরকার। সো এইরকম বেস্ট প্র্যাকটিসগুলো ফলো করে আমরা আপনাকে কোড দেখাবো, এবং আমরা যখন এই এক্সাম্পলগুলো দেখাবো তখন সবচেয়ে বড় যে ইন্টারেস্টিং পয়েন্ট সেটা হচ্ছে হোয়াই, এইটার যে অ্যান্সার, হোয়াট না হোয়াই, কেন লিখতেছি এইটার অ্যান্সারটাও আমরা আপনাকে দিয়ে দিব। আর ওই যে আমাদের যে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে এতদিনের, সো এখান থেকে আপনারা অনেক রকমের টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন, অন্যান্য এক্সপিরিয়েন্স পাবেন, শেয়ার এরকমভাবে আইডিয়াগুলো পাবেন, সাজেশনস পাবেন। তো এই সব জিনিসপত্র দেখবেন যে আলটিমেটলি কোথায় এসে থাকতেছে, সেই কোডিং স্ট্যান্ডার্ডের মধ্যেই। সো কোডিং স্ট্যান্ডার্ড আমরা শুরু থেকেই মেনটেন করে এই কোর্সটা চালাবো। ফলে এই কোর্স শেখার পরে আমি বলবো যে আপনাদের মধ্যে এই একটা টেন্ডেন্সি, ভালো কোড লেখার একটা টেন্ডেন্সি অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। এটা একটা বড় বেনিফিট। মোস্ট ডেফিনেটলি। সো ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আমরা ওভারঅল এই এন্টায়ার অলমোস্ট 1 আওয়ার সেশনটিতে আমরা কোডিং স্ট্যান্ডার্ডস নিয়ে অনেক কিছু জেনেছি, ওয়াই ইটস ইম্পর্টেন্ট, কোন কোন ডিফারেন্ট টাইপস অফ পিপলদের জন্য এটা ইম্পর্টেন্ট, কোন কোন সেক্টরে, এবং এর পাশাপাশি কমেন্ট সেকশনে আমরা ওভারঅল টেকনিক্যাল বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলেছি, বিভিন্ন ডিবেট রিলেটেড বিষয় নিয়ে আমরা মোস্ট ডেফিনেটলি খুবই কনস্ট্রাকটিভলি আপনি সেই প্রশ্নগুলো উত্তর দিয়েছেন। প্লিজ প্লিজ। একটা ছোট্ট জিনিস বলতে চাই, আপনার যেহেতু এখানে আমরা পিএইচপি নিয়ে বেশি কথা বলছি, সো পিএইচপি রিলেটেড স্ট্যান্ডার্ড যদি আপনি দেখতে চান তাহলে পিএসআর যেটার কথা বলেছিলাম, পিএইচপি স্ট্যান্ডার্ড রিকমেন্ডেশন, ওটা 12টা রিকমেন্ডেশন আছে। তো পিএসআর 1, পিএসআর 2, পিএসআর 4 এবং পিএসআর 12, এই চারটা একটু দেখে নেবেন। পিএইচপি এর সাইটে আপনি এটা সার্চ করলেই পেয়ে যাবেন যে কোনো সময়, বা আপনি যদি সিম্পলি চ্যাট জিপিটিতেও যান যে ভাই পিএসআর 1, পিএসআর 2 আর পিএসআর 4 আর পিএসআর 12 কি বলছে, আপনি দেখবেন যে এখানে অনেক কিছু আপনি শিখতে পারবেন কিভাবে সুন্দর করে কোড লিখতে হয়। আবার আপনি যে এই যে লারাভেল আছে পিএইচপির 1 নম্বর ফ্রেমওয়ার্ক, আপনি যদি লারাভেলের স্ট্যান্ডার্ড গাইডলাইনটা একবার একটু চেক করেন, ওদের ডকুমেন্টেশনে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। আপনি যদি ওয়ার্ডপ্রেস, চরম পপুলার, ঠিক আছে, এই ওয়ার্ডপ্রেসের ভেতরেও যদি আপনি ওদের কোডিং স্ট্যান্ডার্ডটা দেখতে পান, আপনার মাথার মধ্যে অনেক কিছু আইডিয়া বুঝতে পারবে, ও আমি এতদিন এত বাজেভাবে কোড লিখতাম, আসলে তো এটা সুন্দর ওয়ে, আসলে তো এটা জোস, আমার তো আসলে এইভাবে কোড লেখা উচিত, এই জিনিসটা আপনার মধ্যে তৈরি হবে। Of course. Thank you so much, Bhaiya, for giving us your precious time. Interactive Cares is extremely humbled and delighted to have you as always. এবং দর্শকদের উদ্দেশ্যেও বলতে চাই যে তাদেরকে না, দর্শক থেকে আমি থ্যাংক ইউ দিব না, কেন, বিকজ তারা আমাদেরকে থ্যাংক ইউ দেওয়া উচিত যে আমরা এত ইনফরমেটিভ একটা লাইভ সেশনে এত কিছু জিনিস আমরা ডিসকাস করেছি। সো উইথ দ্যাট আজকের আমাদের এই লাইভ সেশনটা আমরা এখানেই কমপ্লিট করে ফেলে দিতে চাই। থ্যাংক ইউ সো মাচ আপনারা সবাই যারা দেখছেন এবং পার্টিসিপেট করেছেন থ্রুআউট দ্য এন্টায়ার ক্লাস। সবার সাথে মোস্ট ডেফিনেটলি দেখা হবে আমাদের পিএইচপির কোর্সে, তাই দ্য কমপ্লিট পিএইচপি কোর্স, একদমই বিগিনার লেভেল থেকে যারা আছেন থেকে অ্যাডভান্স লেভেল, বিভিন্ন ডিফারেন্ট টাইপস অফ প্রজেক্টস নিয়ে আমরা আলোচনা করছি, রিসোর্স এবং সাপোর্ট সবই পাবেন ওখানে, সবই পাবেন। এবং আরো যদি ডিটেইলস জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনেই আপনি দেখবেন আমাদের দ্য কমপ্লিট পিএইচপি কোর্সের এন্টায়ার ওয়েবসাইটের লিংকটি দেওয়া আছে, আমাদের কোর্স মডিউলটাই সেখানে দেওয়া আছে। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওয়ান্স এগেইন। শেষ করার আগে একটা ছোট্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে নেই। একটা ইন্টারেস্টিং কোশ্চেন এসেছে মৃদুল হালদারের, যে হাউ ডু কোডিং স্ট্যান্ডার্ড ইভলভ ওভার টাইম এন্ড হাউ শুড teams adapt their practices to stay current with emerging trends and technology? That's a very good question. এটার একটা ইন্টারেস্টিং অ্যান্সার আপনি পাবেন যদি আপনি পিএসআর 1, পিএসআর 2 যদি দেখেন, তখন দেখবেন যে পিএসআরগুলো কিভাবে ইভলভ হইতেছে। দেখবেন যে প্রথমে পিএইচপি যখন আসলো তখন পিএইচপিতে অটো লোডিং বলে কোনো ফিচারই ছিল না। যখন নেমস্পেস পিএইচপিতে আসলো তখন হচ্ছে পিএসআর এর ভিতরে যে 4 অটো লোডিং এর ব্যাপারটা এটা চলে আসলো। ওকে, তারপরে মানুষ কি করলো, তারপরে তারা ওইভাবে
অটোমেটিক্যালি অটো লোডার তাদের প্রজেক্টে মানে অ্যাড করা শুরু করলো। ঠিক আছে, ফিউচার প্রজেক্টসে তারা অটোমেটিক্যালি ওই জিনিসটাকে অ্যাডাপ্ট করা শুরু করলো। সো এই যে ওভার টাইম একটা স্ট্যান্ডার্ড ইভলভ হতেই পারে, নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস হতেও পারে। তো সেই ক্ষেত্রে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস, কারণ আপনার পুরোনো কোডগুলোকে আপনি যদি স্ট্যান্ডার্ডের মধ্যে আবার আনতে চান সেক্ষেত্রে কিছু ম্যানুয়াল এডিটিংয়ের ব্যাপার আছে। আর আরেকটা হচ্ছে অটোমেটেড। এই অটোমেটেড ওয়েটা অনেকেই ফলো করে। অটোমেটেড ওয়েটা কিভাবে হয়, ওই যে একটু আগে একটা টুলের নাম বলেছিলাম মনে আছে, পিএইচপি কোড স্নিফার। এই পিএইচপি কোড স্নিফারের মধ্যে আপনি কনফিগারেশন ফাইল লিখতে পারবেন যে এইটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড। ধরেন এতদিন আপনি ইফের পরেই ব্রেস দিচ্ছেন, ঠিক আছে, কেএনআর স্টাইল যেটা, তা আপনি ধরেন অলম্যান স্টাইলে আসবেন, আপনার নতুন করে স্ট্যান্ডার্ড ফলো হয়েছে, আপনি পরের লাইনে লিখবেন। সো আপনি কনফিগারেশন ফাইল যদি চেঞ্জ করে দেন, চেঞ্জ করে আপনি যদি একবার পিএইচপি কোড স্নিফার রান করেন, তখন দেখবেন আপনার কোড অটোমেটিক্যালি আপনার নতুন যে স্ট্যান্ডার্ডে আসছে সেটার সাথে অ্যালাইন্ড হয়ে গেল। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে এটা ম্যানুয়াল, যেমন আপনি এতদিন ধরে কোড আউটপুট দেওয়ার সময় স্কেপিং করেন নাই, এখন আপনার স্ট্যান্ডার্ড আসলে আপনার কোম্পানিতে নতুন টিম লিড জয়েন করছে বা সিকিউরিটি এক্সপার্ট জয়েন করছে, সে বলছে যে ভাই তুমি তো এতদিন জঘন্য কোড লিখছো, সো আজকে থেকে আমাদের স্ট্যান্ডার্ড হচ্ছে তুমি আউটপুট দেওয়ার আগে অবশ্যই স্কেপ করে নিবা। তখন আপনাকে কি করতে হবে, আপনি পিএইচপি সিএস এর অনেক এক্সটেনশনস আছে যারা এই ধরনের সিকিউরিটি ফিক্সগুলো করে দিতে পারে। আবার কিছু কিছু আছে অটোমেটেড না, ওখানে আপনাকে ডেফিনেটলি ম্যানুয়ালি লাইন বাই লাইন চেক করে করে ফিক্স করা লাগবে। সো এটা আসলে একটা মিক্সড প্রসেস ওভারঅল, এই আর কি। Of course, thank you so much ভাইয়া once again. যদি আপনাদের আরো কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে মোস্ট ডেফিনেটলি আমাদেরকে কমেন্ট সেকশনে আস্ক করুন। আমাদের লাইভ সেশনটি শেষ হয়ে যাওয়ার সত্ত্বেও আমরা ট্রাই করব as much as possible আপনাদের সব কোয়েরিজ গুলোর প্রপার যথাযথ উত্তর দেওয়ার। থ্যাংক ইউ once again হাসিন ভাইয়া for giving us your precious time. থ্যাংক ইউ And রুমি, আপনার সাথে কথা বলা অলওয়েজ সাচ অ্যান এনজয়েবল এক্সপেরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ, মিনস আ লট ভাইয়া, আমার জন্য দোয়া করবেন এবং থ্যাঙ্কস টু ইন্টারঅ্যাক্টিভ, অবশ্যই, of course থ্যাঙ্কস টু ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস ফর অ্যারেঞ্জিং দিস। Of course. With that being said, দর্শকদের উদ্দেশ্যে বলছি যে সবাই ভালো থাকবেন। বেস্ট অফ লাক উইথ ইয়োর পিএইচপি লার্নিং জার্নি। আপনারা যে জার্নিতেই আছেন না কেন অবশ্যই কিছু শেখার মধ্যেই থাকবেন, শেখার সাথেই থাকবেন, সেখান থেকে শিখতে থাকবেন। এবং যদি আপনাদের আরো ইন্টারেস্ট থাকে রিগার্ডিং দ্য লার্নিং আওয়ার দ্য কমপ্লিট পিএইচপি কোর্স, মোস্ট ডেফিনেটলি আপনারা আমাদের মডিউল দেখে নেবেন এবং দেখা হবে সবার সাথে আমাদের পরবর্তী অন্য কোনো লাইভ সেশনে, কিংবা দেখা হচ্ছে দ্য কমপ্লিট পিএইচপি কোর্স। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস এভরিওয়ান, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।